প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। যে ঘটনাটি উনি সংগ্রহ করেছেন, এই ঘটনাটি ওনাদের এলাকারই ঘটনা। ঘটনাটি ঘটেছিল ওনার সম্পর্কে চাচা হন এমন দুইজন ব্যক্তির সাথে। একজনের নাম মিলন, একজনের নাম মিশর। ওনাদের দুজনের সাথেই মূলত ঘটনাটি ঘটেছিল 2001 সালে। এই যে মিলন চাচা, মিশর চাচা, ওনারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, দুজনই খুবই অন্তরঙ্গ বন্ধু। ঘটনার শুরুর আগে লোকেশনটা আমরা একটু বর্ণনা করি। এই যে মিশর চাচা, ওনাদের বাড়ি থেকে যে বিলে ওনারা মাছ ধরতে যাবেন তার দূরত্ব 250 ফিটের মতো। বর্ষার সময় যখন খাল বিল থই থই করে পানিতে, তখন জোয়ার ভাটা, এই কারণে তখন কিন্তু পানি বাড়ে কমে। যখন কমে ঠিক তখনই মাছ ধরার মোক্ষম সময়। এই বিলের পাশেই ছোটখাটো একটা উঁচু ভিটা অবস্থান করছে, যার নাম স্থানীয়ভাবে কুলুর ভিটা হিসেবেই পরিচিত। কুলুর ভিটার উপরে বেশ কয়েকটি বড় তাল গাছ রয়েছে। তাল গাছের আশেপাশে ঝোপঝাড় হয়ে গেছে, একটা জঙ্গলের মতো হয়েছে ছোটখাটো একটা। তাছাড়া এই কুলুর ভিটায় আগে থেকে প্যারানরমাল সমস্যা বিদ্যমান রয়েছে। এই যে মিলন চাচা, মিশর চাচা আগে থেকে কিন্তু অবগত আছেন যে এই কুলুর ভিটায় সমস্যা আছে। দুজনে সাহস করে ঠিক করেন যে এই কুলুর ভিটার পাশে ওনারা মাছ ধরতে যাবেন। দুজন তো তখন যুবক বয়সী, কর্মঠ, পরিশ্রমী। এ সমস্ত ভূত প্রেতের ভয় আর ওনাদের কাছে কি আসতে পারে, এরকমই চিন্তা করেছেন। পূর্ণিমায় কিন্তু মাছ বেশি পাওয়া যায়, এই কারণে পূর্ণিমার রাতেই ওনারা মাছ ধরতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন। আকাশের চাঁদের আলোয় তখন চারদিকে আলোকিত। মিলন চাচা, মিশর চাচা একটা কোদাল, একটা নেটের জাল এবং মাছ রাখার জন্য ব্যাগ, কয়েকটা বাঁশের খুঁটি, এগুলো নিয়ে ওই কুলুর ভিটার কাছে থাকা বিলে মাছ ধরতে যাচ্ছেন। তখন রাত আনুমানিক 8টা কি 8:30টার মতো বাজে আর কি। তখন বিলে পানি খুবই কম। প্রথমে মিলন চাচা, মিশর চাচা ওনারা ওইখানে গিয়ে একটা আইল বেঁধেছেন। আইলের অপর পাশে কোদাল দিয়ে গর্ত খুঁড়েছেন, যাতে করে পানিগুলো সরাসরি গর্তের মধ্যে যেতে পারে। সাথে নিয়ে যাওয়া নেটের জালটা বাঁশের খুঁটির সাথে বেঁধে পানির স্রোতের মাধ্যমে ওই গর্তের ভিতরে যেতে থাকে। এভাবে আপা টেনে মাছ ধরতে থাকে। ওনাদের স্থানীয় ভাষায় এই পদ্ধতিতে মাছ ধরাকে বলে আপা টেনে মাছ ধরা। এভাবে কিছুক্ষণ মাছ ধরতে থাকে, বেশ ভালোই মাছ ধরা পড়ে। তখন দেশি বেশ কিছু মাছ, টাকি, শৈল, কই মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি মাছ দুজনেই পেতে থাকেন। তারা খুবই আনন্দিত, তাদের কষ্টটা সার্থক হচ্ছে আল্লাহর রহমতে। আর এই আনন্দে ওনারা দুজনই বিড়ি ধরিয়েছেন, কারণ মাছ ধরার সময় বিড়ি খাওয়ার নাকি আলাদা একটা আনন্দ রয়েছে। এটা ওনারা বুঝতে পারেন যারা এটা খান আর কি। তো ওনারা তো বিড়ি ধরিয়েছেন, খাচ্ছেন বিড়ি, মাছও ধরছেন। আর সেই সাথে সাথে থাকা ব্যাগের মধ্যে মাছগুলো ভরছেন। তবে এই আনন্দ বেশিক্ষণ কিন্তু আর রইল না। মিলন চাচা, মিশর চাচা হঠাৎ করে পাশে থাকা ওই কুলুর ভিটার ওই দিক থেকে ধপাস ধপাস করে তাল পড়ার আওয়াজ শুনতে পান। এই 5 মিনিট 7 মিনিটের ব্যবধানে এরকম ধপাস ধপাস আওয়াজ হচ্ছে। এরকম আওয়াজে দুজনের খুশি কিন্তু বিলীন হতে চলছে, কারণ ওই দিকটাতে এমনি প্যারানরমাল সমস্যা আছে। কিন্তু তখন তো ভাদ্র মাস, তাল পাকার সময়, তাল তো পড়তেই পারে রাতের বেলা। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে, তুই কি তাল পড়ার শব্দ শুনতে পেয়েছিস? তো মিলন চাচা বলে যে হ্যাঁ, পেয়েছি তো। মিশর চাচা তখন বলে, আমি মাছ ধরছি, যা তো ভাই, তুই একটু তাল গাছের নিচে গিয়ে দেখ তো তাল তাল পাস কিনা। যদি পাস নিয়ে আয়, দুজন মিলে খাওয়া শুরু করব। পূর্ণিমার চাঁদের আলোতে মিলন চাচা গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন সেই তাল গাছের দিকে। হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছেন। মিলন চাচা প্রথমে গিয়ে অবাক হন, ভয়ও পান কিছুটা। মিলন চাচা দেখেন যে ওখানে তাল কই, গাছের নিচে তো কোনো তালই নাই। মিলন চাচা দ্রুত মিশর চাচার কাছে এসে বলেন যে হ্যাঁ রে, আমরা যে শব্দ শুনলাম তাল পড়ার, ওখানে গিয়ে তো কোনো তালই পেলাম না। ও অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না রে, এটা তো আমাদের মনের ভুল হতে পারে না।
আমরা একসাথে দুজনেই মানে মনের ভুল করব, এটা কিভাবে সম্ভব? মিশর চাচা বলেন, আরে মনের ভুল হইলেও হইতে পারে, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আর ঘন্টাখানেক মাছ ধরে আমরা চলে যাব, এর বেশিক্ষণ আর থাকা যাবে না। আসলে তখন তো অনেক রাত, বিষয়টা এরকমও না, রাত 8টা 8:30টার দিকে ওনারা গিয়েছেন, তখন তো আর বেশি রাত না, এমন না যে রাত 2টা 3টা বাজে। তখন ওনারা আর ঘন্টাখানেক মাছ ধরবেন, মাছ তো মোটামুটি ভালোই পেয়েছেন। কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে। মিশর চাচা, মিলন চাচা মাছ ধরছে, গল্প করছে আর বিড়ি খাচ্ছেন। হঠাৎ করে মিলন চাচা ও মিশর চাচার শরীরে একটা ঠান্ডা শীতল হাওয়া এসে লাগে। সাথে সাথে দুজনের শরীরটা ভার হয়ে যায়। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি মিলন চাচা ও মিশর চাচাকে বোঝাতে চাচ্ছে এখানে আর মাছ ধরা যাবে না। কিন্তু দুজনের তো মাছ ধরার নেশা এমন ভাবে চেপে ধরেছে, ওনারা তো যাবেন না এত সহজে। বেশ কিছুক্ষণ পরে ঘটলো আর একটা ভীতিকর ঘটনা। দুজনে একসাথে শুনতে পান কুলুর ভিটার ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। এটা যে মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ এটা ওনারা বুঝতে পারছেন, দুজনেই একসাথে শুনছেন। কিন্তু সেটা নাকি কান্নার আওয়াজ যখন কানে আসে তখন এই মিলন চাচা মিশর চাচা দুজনেই বেশ ভয় পেয়ে যান। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে মিলন, কান্নার আওয়াজটা কার হতে পারে, তাও আবার এত রাত্রে? কি করবি, মাছ ধরবি না ধরবি না, নাকি ওখানে গিয়ে দেখবো কান্নার আওয়াজটা কার? এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তখনকার সময় নাকি ছেলে ধরা কিংবা গলা কাটা, এই যে একটা কথা ছিল না যে ব্রিজ হবে, ব্রিজের পিলারে বাচ্চার মাথা লাগবে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, এই জন্য ওই সময় ছেলে ধরা তারপরে গলা কাটা এরকম বলা হতো যারা এইভাবে ধরে নিয়ে যেত। এই ধরনের বিষয়গুলো কিন্তু তখন চারদিকে বেশ ছড়িয়েছিল। ওরা চিন্তা করেন যে ওইখানে নির্জন জায়গায় কোনো বাচ্চাকে কি ধরে নিয়ে এসেছে নাকি, মনে হয় কোনো ছেলে ধরা হবে, চুরি করে নিয়ে যাবে, তারপর গলা কাটবে, মাথা কাটে, অথবা কোনো ব্রিজে দিবে, রাস্তায় দিবে। না তো, এটা তো করা যাবে না, এটা আমাদের গ্রামের বাচ্চাই হতে পারে বা পার্শ্ববর্তী কোনো গ্রামের বাচ্চা হতে পারে, এটা তো কোনোভাবে হতে দেওয়া যাবে না। দুজনে তখন পরামর্শ করছেন যে কি করা যায়। আবার ভাবছেন জানে না এই কিছু না, ধুর ওইদিকে যাব না, মনে হয় কোনো ভূত প্রেত হবে। আবার মনে হচ্ছে না, কোনো বাচ্চার আওয়াজ, যদি ভূত প্রেত মনে করে ওনারা এড়িয়েই যান তাহলে একটা মানুষের জীবন যদি সত্যি সত্যি সংশয় হয়ে থাকে তাহলে ওনারা নিজের বিবেকের কাছে কিভাবে জবাব দেবেন? যদি শোনা যায় সত্যি কোন একটা গ্রাম থেকে একটা বাচ্চা গায়েব হয়েছে, তখন ওনারা কি করবেন? নিজের বিবেককে তো ক্ষমা করতে পারবেন না, নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না। ওনারা চিন্তা করেন যে আমরা ওইদিকে যাব, দেখবো যে কে কান্না করে। মিলন চাচা মিশর চাচা এখনো বুঝতে পারেন না যে আসলে কি অপেক্ষা করছে ওনাদের জন্য, তা আবার এত রাত্রে, নাকি কান্নার শব্দ, এও কি সম্ভব? দুজনে কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে থাকেন। কান্নার যে শব্দটা, এই শব্দের উৎস খুঁজছেন যে ঠিক কোন পাশ থেকে আসছে। আশ্চর্যের বিষয়, প্রথমে যেখানে কান্নার শব্দ শুনতে পান সেখানে গিয়ে দেখেন কান্নার শব্দটা এবার অন্য দিক থেকে শোনা যাচ্ছে। অর্থাৎ যদি পূর্ব দিক থেকে ওনারা বুঝতে পারেন যে শব্দ আসছে, ওখানে যাওয়ার পর অর্থাৎ পূর্ব দিকে যাওয়ার পর মনে হচ্ছে পশ্চিম দিক থেকে আওয়াজ আসছে। আবার ওনারা পশ্চিম দিকে যান, এবার মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে, আবার পূর্ব দিকে যান, মনে হচ্ছে এবার উত্তর দিক থেকে আসছে। এইভাবে ওনারা ওই জায়গাতে ঘুরছেন। বেশ কিছুক্ষণ পর ওরা দেখলেন যে একটি তাল গাছ ঘেঁষে সামনের ঝোপের ভিতরে 7 থেকে 8 বছর বাচ্চার একটা অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। হাঁটুর উপরে 2 হাত এবং হাতের উপরে মাথা নিচু করে লম্বা চুল সামনে ঝুলিয়ে রেখে কান্না করছে। পরক্ষণে মিলন চাচা ও মিশর চাচা ওই বাচ্চাটিকে উদ্দেশ্য করে ডাক দেয় এবং বলে, আরে কে রে তুই, এত রাত্রে এখানে বসে কান্না করছিস কেন রে বাপু? তোর বাবার নাম কি রে, তোর বাড়ি কোথায়? এটা বলছে আর ওই অবয়বের দিকে ওনারা দুজন এগোচ্ছেন। ঠিক তখনই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা। দুজনে কাছে যেই না গিয়েছে তখনই ওই মেয়ে অবয়বটি মাথা উঁচু করে তাকায়। তখন এই মিলন চাচা এবং মিশর চাচা দেখেন খুব ভয়ঙ্কর রকমের বিশ্রী চেহারা ওই অবয়বটার। মুখটা মনে হচ্ছে সম্পূর্ণ পোড়া, চোখ দুটো মনে হচ্ছে চোখের জায়গা থেকে বেরিয়ে গেছে, আগুনের ন্যায় জ্বলজ্বল করছে, নাক নেই, হাতে লম্বা লম্বা নখ। মিলন চাচা এবং মিশর চাচাকে দেখে দাঁড়িয়ে পড়েছে এবং বিশ্রী রকম উচ্চ স্বরে হেসে বলতেছে, পাইছি রে তোদেরকে, এইবার দেখি তোদেরকে কে বাঁচায়। তোদেরকে আমি এখনই মেরে ফেলবো, দুজনকে আমি এখনই খাবো খুব মজা করে।
নাকি নাকি কণ্ঠে নাকি ওই অব্যবসায়ীটা বলছিল। মিলন চাচা এবং মিশর চাচা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলতে থাকে, ও আল্লাহ গো, বাঁচাও গো, এই বলে উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। ওরা এখন দৌড় দিয়েছেন, মনে হচ্ছে পেছন থেকে কুলুর ভিটার যে ঝোপঝাড় এগুলো ভেঙে ছুড়ে ওনার দিকে আসছে, পেছন থেকে এরকম শব্দ হচ্ছে। এদিকে ওই মাছ, কোদাল, জাল ফেলে রেখেই তো ওনারা দিয়েছেন দৌড়। দৌড় দিয়ে যখন ভিটার সীমানা পার হয়ে মাঠের ভেতরে অনেকটা চলে এসেছেন, তখন দুজনে পেছনের দিকে একবার তাকান। ওরা দেখতে পান কুলুর ভিটার চারপাশ দিয়ে চারটা বিশাল বড় আগুনের মতো মানুষের অবয়ব মিলন চাচা এবং মিশর চাচার পিছু এগিয়ে আসছে। আর পেছন থেকে ডেকে ডেকে বলতেছে, কিরে আয়, মাছ ধরবি না? আয় মাছ ধর, এত কিছু দেখানোর পরও মাছ ধরবি না? আয় আয়। পরক্ষণে পেছনে আর দুজনে না তাকিয়ে দুজন দিয়েছেন দৌড়, আর দৌড় দিয়েছেন এই মিশর চাচার বাড়ির দিককে উদ্দেশ্য করে। এক দৌড়ে মিশর চাচার বাড়ির উঠোনে এসে তারা চিৎকার দিয়ে বলে যে, আমাদের বাঁচারে, আমরা মরে গেলাম। এই বলে দুজনই মাটিতে পড়ে যান, তবে মিশর চাচা অজ্ঞান হয়ে যান। মিলন চাচা অজ্ঞান হন নাই। ঘরের লোকজন শব্দ শুনে তাড়াতাড়ি বেরিয়ে হয়ে এসে দেখে যে মিশর চাচা উঠোনে পড়ে আছে। সবাই দোয়া দরুদ পরে মিশর চাচার মাথায় পানি ঢালতে থাকে। এক পর্যায়ে জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরে মিশর চাচা বলেন যে, মিলন কোথায়? এই বলে আবার উনি অজ্ঞান হয়ে যান। এদিকে মিলন চাচা মূলত ওনার সাথে আসেন নাই, উনি চলে গিয়েছিলেন ওনার বাড়ির দিকে। কিন্তু উনি বাড়ি পর্যন্ত পৌঁছান নাই। ওনার বাড়ি থেকে প্রায় 30-40 ফিট দূরত্বে উনিও জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তাকেও লোকজন ধরাধরি করে নিয়ে আসে। সকালবেলা আসলে বুঝতে পেরেছিলেন যে এই অবস্থা, তো তারও মাথায় পানি ঢালা হয়, দোয়া দরুদ পরে ফু দেওয়া হয়। এক পর্যায়ে তারও জ্ঞান ফেরত আসে। ওদিকে মিশর চাচারও জ্ঞান ফেরত আসে, স্বাভাবিক হয়েছেন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। ওনারা তো এই ঘটনাগুলো চাচার মতো করে খুলে বলেছেন। মূলত এই যে মিশর চাচা দৌড়ে ওনার বাড়ি পর্যন্ত এসেছেন, উনি মনে করেছেন যে মিলন চাচা আছে সাথে, আসলে তো তা নাই। এখানেও একটা ভয়ঙ্কর মায়াজাল কাজ করেছে। এদিকে মিলন চাচা অবশ্য উনি মিশর চাচার উপস্থিতি বুঝতে পারেন নাই, উনি একাই ওই দিকটাতে চলে এসেছিলেন। দুজন যখন একা হয়ে গেছেন, তখনই মূলত এই মিশর চাচাকে আবার ভয় দেখানোর চেষ্টা করেছে। ওই সময় বাড়ি পর্যন্ত আল্লাহর রহমতে চলে এসেছিলেন, যার কারণে খুব একটা সমস্যা হয় নাই। তখন কিন্তু রাত যে অনেক, এইটাও বলা যাবে না। কারণ হচ্ছে ওনারা 8টা 8:30 দিকে গিয়েছেন, ঘন্টাখানেক কাজ করে মাছ ধরা শুরু করেছেন, তারপর হয়তো বা 1 ঘন্টা কেটেছে। সেই হিসাবে রাত ম্যাক্সিমাম 11টা বেজেছে। কিন্তু ওনারা যখন দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে এসেছেন, বিশেষ করে মিশর চাচা, তখন রাত 2টোরও বেশি বাজে। এর ভিতরে যে এত সময় চলে গেছে এটা ওনারা বুঝতেই পারেন নাই। স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে দুজনকে খুব ভালো করে ঝাড়ফুঁক করানো হয়, রুকিয়া করানো হয়, পানি পড়া দেওয়া হয়, তেল পড়া দেওয়া হয়। ওই পানি পড়া গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করাতে বলেন বেশ কিছুদিন। ওনাদের শরীরে কিন্তু অনেক জ্বর এসেছিল, শরীরে প্রচন্ড ব্যথাও হয়েছিল। সকালবেলা মিশর চাচার বাড়ির লোকজন মাছ ধরার জায়গায় কোদাল জাল আনতে গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেখানে যে ব্যাগ ভর্তি মাছ ওনারা রেখেছিলেন, একটা মাছও অবশিষ্ট ছিল না। শুধু মাছের কাঁটা ও আষ্টে দেখাচ্ছিল যে সেখানে পড়ে আছে। আর কুলুর ভিটার মাঝে মাছের খালি ব্যাগ ছেঁড়া অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসার মাধ্যমে দুজন সুস্থ হয়ে যান ঠিকই, তবে অনেক দিন তাদের ভিতরে এই ভয়ের সিমটম গুলো রয়ে গিয়েছিল। অনেকদিন ওনারা ট্রমাটাইজড অবস্থায় ছিলেন আর কি। তারপর থেকে আর কেউ কখনো কুলুর ভিটায় মাছ ধরা তো দূরের কথা, দিনের বেলাও যেত না প্রয়োজন ছাড়া। এই ঘটনা কিন্তু এই মিশর চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন মিকাইল আহমেদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ঈদ উল আজহার শুভেচ্ছা। রাসেল ভাই, আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, মানে একদম মানে খুব কাছাকাছি মানে ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়। এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল 1987 সাল, 86 বা 87 সালের দিকের ঘটনা এটা।
তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই, আধা কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে। হুম। অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই। আচ্ছা তো উনি বেশ মানে খুব দক্ষ একজন ডোম ছিলেন, মানে খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেম গুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে একটু ড্রিঙ্কস করে নেন আর কি, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ওনার বিষয়টা ছিল ভিন্ন, উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না। আচ্ছা এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় এই কাজটা করতে পারতেন, যে ওনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ। এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেমগুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে যে এই ঘটনাটি ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্সাক্ট বলা মুশকিল, 86 বা 87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়। আচ্ছা প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ পাওয়া যায়। আচ্ছা এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। তো হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, মানে প্রচন্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরাই ওনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচন্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন, যে ওনার দুটো চোখ, মানে চোখ আমরা আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলেও যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্যভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক রাসেল ভাই, সবার কাছে একটু অবাক লাগে। এবং তখনই রাজবাড়ী জেলার যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ এসে বললো যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, মানে হয়তো বা আধা কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো। তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময় পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে ওইটা একটা বেওয়ারিশ লাশ পরিচয় ছিল না, দ্রুততার সাথে কবর দেওয়া হবে, তাই যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। সেই নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। ভাই নিতাই ডোমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনেই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। আচ্ছা, এরকম হয় না সাধারণত, কিন্তু কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না, যার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। তো
এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা, মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে ওনার যে ওয়্যারলেস সেটটা ছিল, যে ওয়াকিটকি ছিল, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকিটকিতে হয়তো বা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে, কথা একটু অস্পষ্ট আসছে। তো উনি চিন্তা করলেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো জরুরি মেসেজ আছে কিনা একটু রিপ্লাই দিয়ে আসি। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা। তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা। তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব? লাশ তোমাকে থাপ্পড় মারো কিভাবে? সম্ভব না, নিশ্চয়ই তুমি এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। বলে না, তো এই যে দেখেন আমার মুখের দিকে তাকান। তখন দেখা যায় রাসেল ভাই ওনার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, মানে এত জোরে চড় মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসেও মারতে পারে, কিন্তু পুলিশ অফিসার খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে বা আনন্দের উৎসবগুলোতে আমরা মাঝে মাঝে জড়ি খেলা খেলতাম আর কি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো বা অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চিকচিক করে আর কি, মুখে টুকে লেগে থাকে। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা। তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে। তার মানে সত্যি এই হাত দিয়ে চড় মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো। তো নিতাই ডোম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না, এখন কাটতে তো হবেই, তার না এটা তো নিয়ম, যেভাবে পারো লাশ কাটো। রাসেল ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। ওখানে পাশাপাশি 2টো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি, তাদের কবর দেওয়ার জন্য। আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে, সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই 2টা পাশ আছে ওই জায়গাটাতে, এবং এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা, সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন রাসেল ভাই কবর দেওয়া যখন হয়ে যায়, স্বাভাবিকভাবে ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, সে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে। তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না, কিন্তু এটা যখন কন্টিনিউ ঘুরতে থাকলো, তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকিয়ে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল, ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা, সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নাই। তো এইটা দেখে উনি প্রচন্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরো কয়েকটা ঘটনা ঘটে। যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন, তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে ধরে। এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে, কিন্তু চোখ দেখা যায় না। আচ্ছা, মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখন একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন, একটু ভয় মানে উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, তখন রাসেল ভাই ওনার ঘরেই ঘটনা ঘটা শুরু করলো। কারণ উনি বিপত্নিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে। আচ্ছা। এবং উনি যখনই পাশে তাকাতেন, তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরতো, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন যখন চলে আসতো, তখন দেখা যেত ওখানে কিছুই নাই,
তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এইটা ওনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেয়া হয়েছে, কবর দেওয়ার প্রথম মানে যে রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে তারা বলেছে সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। আচ্ছা। তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই 3 দিন ঘটেছিল। আচ্ছা। 3 দিন পরে আর ঘটে নাই, 3 দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। রাসেল ভাই ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে এবং বলছে যে তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা অন্য জায়গায় দে, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে এই বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো তখন হলে বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এইটা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দিই। তো রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে কবর দেওয়া হয়, এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রেবেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেন নাই, না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল, তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে কবর লাশ ঠিকই আছে, 4-5 দিনে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা। এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাইডম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাইডম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। আচ্ছা। তো রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করেন বা এরকম তন্ত্রমন্ত্র সাধনা করেন, আমরা অনেক সময় শুনেছি এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার বছরের পুরাতন একটা বিষয় যে তাদের কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা তাদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান। জি। এই ধরনের ঘটনা মানে অনেক হাজার হাজার বছর আগের থেকেই ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো ওনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের ওইখানে সরিয়ে নিয়ে আসেন এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়ি ছিল কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। আচ্ছা। এবং ওনার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। পরে উনি কিছুদিন রাজবাড়িতে আসছিলেন এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান এবং তারপরেই এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে ভাই নিতাইডম অনেকদিন জীবিত ছিলেন, তো যখন ওনার কবরটা সরিয়ে আনা হয় তারপর থেকে ওই ধরনের ঘটনা ওনার সাথে কোনো দিন ঘটে নাই। এখনো ওনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিকভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আর কি রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাকিম, আমি মুক্তাগাছার একজন বাসিন্দা। আমার গ্রাম হচ্ছে পান্নাতবাড়ি। তো যে ঘটনাটা বলতেছি প্রায় 2018 সালের শেষ দিকের ঘটনা। সেই সময় আমরা 4 জন বন্ধু ছিলাম, 4 জন, আমি, সুজন, সজীব ও আরেকজন হচ্ছে নাবিল। 3 জুলাই একদিন প্ল্যান করলাম যে আমরা মাছ ধরতে যাব বিলে। আমাদের বাড়ির পাশে প্রায় 3 থেকে 400 গজ দূরে একটা বিল, নাম হচ্ছে কাসমা বিল। ওই বিলে অনেক মাছ। আমরা প্ল্যান করলাম রাত্রে যাব। তো লাইট, পোস্ট, টেডা বা চাবি নিয়ে আমরা গেলাম 4 জন। 4 জনের 4টা জিনিস নিয়ে গেলাম। যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর কোনো জায়গায় মাছ পাচ্ছি না। প্রায় যাইতে যাইতে প্রায় রাত বাজে তখন 2টার মতো। ঠিক তখন হঠাৎ নামলো হালকা বৃষ্টি।
বৃষ্টি এনে রাতের বেলা কই যামু, তার সাইডে একটা আর কি প্রায় অনেকটা দূরে একটা আর কি ফিশারি আছে, ইসপ মিয়ার ফিশারি, ওইখানে একটা চাঙা ছিল, ওইখানে একটা চালের টিনের টুই ছিল, ওইখানে যে আমরা বসলাম। বসার প্রায় আধা ঘন্টা অনেকটা বৃষ্টি হওয়ার পর পরে যখন চলে আসমু আর মাছ ধরবো না, প্রায় অল্প কিছু মাছ, আমরা চলে আসমু। এখন এখন যাওয়ার পথে বললাম যে আর একটু ওই দিকটা দিয়া যাই, যদি কিছু পাই। তো যাইতে যাইতে দেখা গেছে একটা খেতে তেমন পানি না, আবার বেশিও না, ওই পানির ভিতরে হঠাৎ মাছ ধরতাছি, ভালোই ছোট ছোট কয়টা মাছ দেখা যায়, শুধু পুঁটি মাছ আর ওই রাগা। তো মাছ ধরতাছি, হঠাৎ দুইজন আমাদের থেকে বিচ্ছিন্নর দিকে, প্রায় আমরা এই খেতে আর ওরা আছে সামনের দুইটা খেত আগাইয়া। তো আমরা ডাকতেছি, আবার আমাদের ভিতরে একটা ভয়, বাড়ি থেকে বলে যে বিলে রাত্রে মাছ ধরা যাবে না, অনেক ডর ভয় দেখায়। তো আমরা তেমন একটা পারতো না করে আর কি, 4 বন্ধু, শক্তি আলাদা, আমরা 4 জন তো গেছি। যাওয়ার পর হঠাৎ এরকম মাছ ধরতাছি, ধরার পর দুইজন অনেকটা যাইতে যাইতে 3 ক্ষেত পার হইতে অনেকটা গেছে গা। ওদেরকে খুঁজতে খুঁজতে আমরা আবার এদিক দিয়ে মাছ পাইতাছি। আমরা চাইতাছি না যে ওগরে ডাক দিয়ে ওরা মাছটা ধরুক, আর ওরাও চাইতেছে না যে ওরা যে মাছটা ধরতেছে এটা আমরা ধরি। তো এরকম দুই দলের ভিতরে একটা হয়ে গেল। তো ওরা অগর মতো ধরতেছে, আমরা আমগো মতো। তো হঠাৎ ধরতে ধরতে কিরকম জানি আবার বৃষ্টির আবহাওয়া দেখলাম, তখন বেলা আবার ডাকতাছি যে চল জামুক, অনেক হয়েছে মাছ। প্রায় তখন বেলা ওইবারের তুলনায় অনেকটা মাছ আমরা পাইছি, ওই এতক্ষণ যে ক্ষেত গুলা ধরলাম ওই ক্ষেতের তুলনায়। তো মাছ ধরা শেষ, এখন আমরা জামুগা, ওপরে ডাকতেছি, ওরা করতেছে খালি আরেকটা ক্ষেত দেখি। তো যখন বেলা আমরা অগর ওখানে যাইতে যাইতে অগর ওই পর্যন্ত যাইতে যাইতে দেখি ওরাও আমগর সমতুল্য মাছ পাইছে। তো পাওয়ার পরে বললাম যে আয় জায়গা। পরে একজনে বলতেছে যে বন্ধু ধারা একটা মাগুর মাছ দেখছি, এই মাগুর মাছটা ধরার লিগা খুবই করতেছি। পরে আরেকটা আরেকটু দূরে ওরে জিগাইলাম, আয় তুই আয়, ও একসাথে আয় মাগুর মাছটা ধরি। উপায় এই যে একটা শোল মাছ আছে, আর এটাও ধরি, তুই একজন এনে আয়, একজন এনে যা। তো ধরতে এখন যাই, আমি মাছ দেখি না, কিন্তু ওই দেখতেছে মাছ, ওই এই যে দিক দিয়ে ধর দিল, আবার আগাই নাই। পরে যাইতে যাইতে কিছুক্ষণ পর চাবি দিয়ে চাপ দিছে, তো শব্দ শুনলাম যে চাবির ভিতরে পড়ছে, হাত দেয় মাছ নাই। আবার একটু আগাই দে আবার মাছ লড়তাছে। পরে যখন বলা ওই সামনের বার লড়তাছে, তখন আমার চোখে পড়ে যে মাছ আছে আদৌ। তো আমিও ঝাঁপাই পড়ি ওটার উপর, তো লাভ নাই, যাইতে যাইতেই দেখি আবার আরেকটু আগাইছে। তো আমরা খেয়াল করলাম যে আমরা যে টানের দিকে গেছিলাম প্রথম দিয়া, ওদিক থেকে যাইতে যাইতে আবার আমরা বিলের মাথার দিকে, একদম মান্দা যেটা কয় বিলের মুখ, যেখানে আমার মতো 2টা মানুষ গাইরা যাইব, প্রায় অনের কাছাকাছি চলে গেছি আমরা যাইতে যাইতে। এই মুহূর্তে আবার অনেক বৃষ্টি নেমে গেছে, ওই তখন বেলায় আকাশ খুব মেঘাচ্ছন্ন। পরে বললাম যে মাছ আর ধরবো না, ল জামুই গা। এর মধ্যে ওই যে ওরা যে 2জন ছিল মাগুর মাছের পিছনে দৌড়াইতেছে, ওরা কয় পাইছি আয়। ওরা ধৈরা চাবির ভিতরে মাছ আছে, ওরা হাত দিয়ে ধরতেও আছে, কিন্তু কেউ আর মাছটারে ব্যালেন্স করতে পারতেছে না। ঠিক ধরতেছে ঠিকই, কিন্তু কেউ আর পারতেছে না। পরে এমনিতে ভয় ঢুকিয়া গেছে ভিতরে, যাই জায়গা মানুষও কয়। পরে চাবি তুললা আয়া পড়তাছি। আওয়ার পথে এরকম আমরা প্রায় এন থেকে 50 ফুটের মতো যাইতে দেখলাম পিছে কি জানি একটা এন থেকে লাভ দিয়ে খালি অনেক যাইতেছে, আর খুব আলোকিত হয়ে যাইতেছে জায়গাটা, যেন থেকে যাইতেছে প্রায় এন থেকে 10 ফুট জায়গায় এক লাফে যাইতেছে, জায়গাটা খালি আলোকিত হইতাছে। তো আরো ডর ঢুকে গেল কি। তো আমরা যাইতাছি, যাওয়ার পথে ওই হালকা হালকা বৃষ্টি থেকে আবার বৃষ্টিটা খুব জোরে নামলো, আবার দৌড়াদৌড়ি কইরা ওদিক দিয়ে আবার উঠা ওই শামীম কাকা আছে, ওই ওদের বাসায় যাই উঠলাম। ওদের বাসায় উঠার আর কি বাইরে আমরা দাঁড়াইছি, ওরা বাড়ির ভিতরে। তখন রাতের বাজে প্রায় 3টার মতো বাইজা গেছে, অন্তর বাড়িতে মানুষের ডাক দেওয়া সম্ভব না। পরে আমরা যে গাছের নিচে দাঁড়াইছি, ওই গাছটা ছিল আমড়া গাছ। ওই গাছটা অনেক দিনের পুরানো গাছ। তো অনেক দাঁড়ানোর পরে হালকা হালকা শিল পড়তাছে, বৃষ্টির সাথে শিল পড়তাছে। তো আমরা এখন যদি বড় শিল পরে যদি মাথা মুথা ফাটে, ওই চিন্তা করে আমরা আগানোর চেষ্টা করতেছি, যা জামুইগা। এর ভিতরে যখন আগাইতে যামু, মনে হইতেছে ধাম ধুম করে কি জানি একটা পড়তাছে সামনে, বড় বড় শিলেরই, কিন্তু আদৌ ছোট ছোট শিল, কিন্তু বড় কোনো নাই। আর এত জোরে জোরে টিনের ভিতরে পড়তাছে যে ওই বাড়ির যে কেউ উঠবো তেমন নাই। আমরাও ডাকতাছি যে কাকা ঘরে কি হলো, ঘরে কি কিসে শব্দ করে, তারা কোনো রেসপেকশন দিতেছে না, করে কোনো কথাই কইতাছে না। আমরা তো আরে ভয়ে তমতমা। ঠিক তখনই আমরা জামু, তার পিছনে যে এরাইজ গাছটা ছিল, ওন থেকে ধাপ করে এক ঢাল পড়ে গেল, মনে হয় পাগারের মধ্যে। আমাদের কাছে লাইট আছে, লাইট মারি, কোনো ঢাল ডোল কিচ্ছু নাই। আরো ডর ঢুকে গেছে ভিতরে, আমি কি করবো, না পাইতেছি বাড়ির দিকে যাইতে, না পাইতেছি এদিকে যাইতে। পরে যাও আল্লাহ আল্লাহ কইরা আমরা ছুটছি। এখন ওর মধ্যেই কইতাছি যে বন্ধু
সবাই একসাথে থাক, আমরা শিকল বাঁধছি যে 4 জনে 4টা হাত ধরে যা আমরা এদিকে যাই, যে অন কিন্তু কোনো একটা ডর ভয় একটা কাজ করতেছে আমগর ভিতরে, আমি কিমনে বাইর যাবো এটাই চিন্তা। এদিকে মাছ, অনেকটা মাছ থাকার পরেও চাবি মিনা শরীর আমার খুব পরিশ্রম হয়ে যেতেছে, খুব শরীর দিয়ে অনেক ঘাম ঝরতাছে, এমনি বৃষ্টি, এদিকে যেন শরীর ঠান্ডা হওয়ার কথা, অনেক খুব ঘাম ঝরতাছে। হঠাৎ যাইতেছি আমাদের যে পিছের একটা ওর লাইট বলে পড়ে গেছে, কারণ আমরা 3 জনের লাইট জ্বালা যাইতেছে, ওর লাইটটা আর জ্বালায় নাই। ও কইতেছে দাঁড়া আমি লাইটটা লয়ে আহি। আমরা ও আমাদের এমনও করে নাই যে আমরা 3 জনে যে লাইটটা নিয়ে আহি, ওই মুহূর্তে কি জানি হয়ে গেল, ও খালি করলো দাঁড়া আমি লাইটটা নিয়ে আইতাছি। এই কথা কয়ে যাইতেই প্রায় ডাকতাছি আমরা, ও কইতাছে যে পিছে আমি যাইতাছি, ডাক দে আমারে, আমি কথা কইতাছি আর যাইতাছি। যাওয়ার পরে হঠাৎ 2টা আর কি পাহাড় থেকে খালি নামছে, নামে ক্ষেতের ওই পাশে গেছে, ওর ডাকি আর ওর কোনো সারা শব্দ নাই। কিরে কি হইলো 3 জন আবার দৌড়াদৌড়ি করে গেছি যে আসলে কি হইলো। পরে যা দেখি ওর ব্যাগ বাতরে আছে, আর যে মাছের ওর হাতে টেডাটা ছিল, ওই টেডাটা ক্ষেতের মাঝখানে এইভাবে দাঁড়ায় রয়েছে, আর ওর মাথাটা মাটির ভিতরে একদম গাড়া, ওর মাথাটা গাড়া। ওরে যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে কয় আমার মাছ ধরছসকে, আমার মাছ নিছসকে। এই কথা কইতেই ওজন কিরম সেন্সলেস হইয়া অনে বাতরে পড়ে গেল গা। পরে আমরা 3 জনে মিল্লা ওরে কান্দে কইরা আল্লাহ আল্লাহ কইরা দোয়া কালেমা কইরা একবার খালি বাড়ির দিকে আইন না, রাস্তার ভিতরে আইন নাই, আমগর যে বাড়ির উঠানটা কোনে আইন নাই, খুব ডাকাডাকি শুরু করে দিলাম। এলাকার প্রায় বাড়ির যা মানুষ আছে সবাই চলে আইলো। আওয়ার পরে এই অবস্থা, ওর আর কোনো সেন্স ফিরে না। সবাই মিল্লা তেল দললাম হাতের ভিতরে, ডলার পরে ওই বাসা থেকে ওর বাপ মা সবাই ভয়ে ভয়ে যায় ডাক দিলাম। ওর বাবা কইতাছে তোদেরকে না করলাম, তারপরেও কে লেগে গেলি মাছ ধরতে। তো যাওয়ার হইছে, পরে এখন ওর কোনোভাবেই সেন্স ফিরতেছে না। তারপরে আমাদের এলাকার এক কবিরাজ আছে, আমরা তার কাছে গেলাম, আমি আর আমার এক বন্ধু 2 জন, আরেকজন মুরব্বী নিয়ে গেলাম। রাত্রের প্রায় 4টার মতো বাজে গেছে তখন। পরে ওন থেকে আইতে আইতে ওই কবিরাজের ওইখানে গেছি। কবিরাজে বলতেছে যে আমি যাইতে পারি 100তে, যদি তোমরা আবার আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাও। পরে এখন আমরা নির্বিধায় বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আবার রাত্রে বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাম। পরে আওয়ার পরে একটা কাঁচা মরিচ নিল, আর কি যেন একটা শামুক নাই কি নিয়া হাতের কায়াঙ্গুল যে আছে, কায়াঙ্গুলের ভিতরে এইভাবে যাতা দিয়া ধরলো। ধরার পরে এমনি শোয়া থেকে ধাপ করে বয়ে পড়লো। তোর আমার ছাইরা দে, তুই আমার ধরছসকে, তুই ওরে বর করছসকে। ও বলতেছে যে ও আমার আজকের শিকারিয়া ছিল, তো ওদের লেগাই আমি ওরে ধরতে পারি নাই। আমি ওদেরকে 2 জনকে আমি জনবিচ্ছিন্ন করছি, ওদের কাছ থেকে অনেকটা দূরে সরাই নিছি, তারপরে ওরে আমি আমার আনতে পারি নাই। তো ওর কি দোষ, তুই ধরতে পারিস নাই, তুই তো না পারলে এখন ছাইরা দে, এখন তুই ওর পিছে কে লেগাইছস। ও আমারে 2 বার করে আটকাইছে, আমার উপর অনেক আজাব দিছে, আমি ওর উপরে প্রয়োগ করতে চাই। ও বলতেছে ও তো তোর মাছ ভাই মারছে। কবিরাজ বলতেছে আমি ওর তো তোর মাছ ভাই মারছে, ও কি তুই যে শয়তান এটা ভাবে কি তোরে দিছে? এটা তো আমি জানি না। ও আমার উপরে করছে, আমার পিঠে দাগ বহাইছে, টেড়া দিয়া দিছে এবং চাবি দিয়ে আমার আটকাইছে খাঁচার ভিতরে। আমি ওরে এভাবে ওরে শাস্তি দিব, আমার সাথে এমনটা কে লেগে করলো। পরে অনেকটা করার পরে কইতেছে দেখ ভুল হইছে, যেটা ওর হইছে ওর আর যাবো না, তো আমি আর যাবো না, আমি এনেই থাকি। পরে ওই শয়তানটা আবার বলতেছে যে আমি কোনো কর্মেই যাবো না, এবং কি আমি ওরে শেষ করবো, ওর প্রাণ নিয়ে তারপরে আমি যাবো। আমার যেমন আমার আঘাত করছে আমি ওরে আঘাত করবো, ওরে আঘাত করতে করতে তিলে তিলে মারবো। পরে ওইটা বলতেছে, কবিরাজ বলতেছে দেখ তোর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো, তুই ওদেরকে ওর পিসটা ছাইরা দে। পরে এক কথায় 2 কথায় অনেক সারাসারি নাই, প্রায় ফজরের আগাগ মুহূর্তে আজান দিব প্রায় আমার মনে হয় 20 থেকে 15 মিনিট আছে আজানের। ওই মুহূর্তে কোনো এক কারণ সূত্রে ওর রাজি করতে পারলাম যে 3 কেজি ওই ছোট ছোট দাইরকা মাছ আর হইতাছে আর পুঁটি মাছ, কোনো ফিশারি না আর কি, ওই কাশমা বিলেরই পুঁটি মাছ, 2 কেজি পুঁটি মাছ আর 3 কেজি হইতেছে দাইরকা শিবজাল দিয়া পাও যে কোনো মূল্যে ধইরা। ওই ওরা যে 4 জন গেছিল, ওই 4 জন থেকে যে 2 জন বিচ্ছিন্ন হয়েছিল, ওই 2 জন আরেকজন সর্বোচ্চ আরেকজন যাইতে পারবো, কিন্তু ওদের 2 জনের ভিতরে একজন না। ওই 4 জনের থেকে ওই যে 2 জন বিচ্ছিন্ন আরেকজন মুরব্বী নিয়ে ওইখানে দিয়ে আসতে হবো। আর দিয়ে আসার সময় পিছন দিকে ভুল করে তাকানো যাবে না, যদিও তাকাও তাহলে পরবর্তী খুব ভয়ঙ্কর হবে। ওরা এই কথা করার পর অনেক রিকোয়েস্ট করার পর ওরে মানানো যাইতাছে না যে আমরা আর কিছু লোক যাই আর কিছু। তাও তখন আবার ডেট দিছে যে 12টা থেকে 1টার ভিতরে কাজ সম্পন্ন করতে হবো।
পরে আর কি করার, পরে ওই পোলার বাপ ও স্বীকার করে নিল যে কোনো মূল্যে, কিন্তু ওর কথা ছিল যে বৃহস্পতিবারের দিন রাত্রে দেওয়া লাগবো। তখন বলা বৃহস্পতিবার আমাদের ওইখানে আবার শুক্রবারে হইল বাজার, আমরা বাজার থেকে মাছ কিনতে পারবো না। তারপরে আমরা এলাকাবাসী যা আছে সবাই মিলা করলাম যে যার কাছে যা জাল, যা নেট বা তৌরা জাল, কারেন্ট জাল আছে, আমরা এটি দিয়া মাছটা আর কি করবো। পরে আমরা দুপুর দিকে যাইয়া প্রায় 4টার মতো বাজে, তখন বেলা আমরা মাছ ধরতে সক্ষম। প্রায় এলাকাবাসী 50-60 জনের কম হবো না, সবাই জাল মাল নিয়া। তো আমরা 3 কেজি মাছের দাইরকা মাছের জায়গায় প্রায় 1.5 কেজি মাছ সংগ্রহ করতে পারছিলাম, আর বাকিটা দিছিলাম পুরি মাছ। ভাবতাছিলাম যে এটা নিয়ে কোনো গাবলা হবো, সবাই এটা নিয়ে কনফিউজ যে ও চাইলো এটা, আমরা তো আর পুরাটাই করতে পারি নাই। তবে আমরা পুরি মাছ টোটাল যে 5 কেজি হওয়ার কথা, আমরা পুরি মাছটা বাড়ায় টোটাল 5 কেজি একদম মাইপা, তারপরে ওই 3 জন নিয়ে প্রায় রাত্রের ইটার দিকে দিয়ে আসছি। দেওয়ার পরে জনবেলা ওরা যাইতেছে, যাওয়ার পথে ওই মাছটা নিয়ে 3 জনে যাইতেছে একটা হাড়ি, ও বলছে একটা কলস, মাটির কলসি দিয়া মাথাত কইরা, একজনে মাথাত লবো, যে মাথাত লবো হে থাকবো সবার সামনে, আর পিছে 2 জন ওর পিছে থাকা লাগবো। এবং কি হাড়িটা যে রাখবো, ওই রাগার ওখানে কলা পাতা, কলা গাছ যে আছে, কলা গাছের মাইস পাতাটা এইভাবে সুন্দর করে রাইখা ওইখানে আর কি জানো দিতে বলছিল, একটা মুরগির গিলা আর সম্ভবত কলা কাটা একটা মুরগি, এই 2টা জিনিস মনে রাখা মাঝখানে হাড়িতে মাছটা থাকবো। মাছটা রাখা তোমরা যেমনে দিছো ওইভাবে ঘুরে আবার অমনি হাঁটা শুরু করে লাগবে। এবং কি তুমি দোয়া কালেমা এরকম কোনো কিছু করতে পারবা না, তুমি যেভাবে গেছো ঠিক ওভাবে আবার হাইটা আসবা। হাওয়ার পথে তোমার পিছে যদি কেউ ডাকে তুমি তাকাবা না। তো সবাই নার্ভাস, কারণ যদি কেউ ডাকে একটা মনের ভিতরে ডরের কাজ করতেছে। তারপরেও তারা নির্বিধায় এখন যান বাঁচানোর লেগে গেলো, যাওয়া লাগবো। পরে গেছে, যাওয়ার পরে ওটা রাখলো, ওই যেভাবে বলছে ঠিক ওইভাবে ওই জায়গাটি করছে। করার পরে ও বলছে যদি আমার কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা সিগন্যাল দিব। কিরকম, ওই তোমরা যে পাহাড়ে যাবা ওই কলা পাতাটা ওইটা দেখবা 3 ক্ষেত এই সাইডে আছে বা 4 ক্ষেত এই সাইডে আছে, যদি বুঝো যে 2-1 ক্ষেত বা ওই বাতর থেকে সরে গেছে তাহলে বুঝবা যে আমি এটা গ্রহণ করছি। আর যদি দেখো না জায়গাতে আছে তাহলে বুঝবা যে তোমাদের বুক দেওয়া হয় নাই, আবার নতুন করে দিতে হবো, নাহলে আমি আবার পুনরায় বুক করবো, ওরে আবার বর করবো। পরে দেওয়ার পরে ওরা যখন বলা বাড়ির দিকে আইবো, সবাই কনফিউজের ভিতরে আইতাছে। পরে ঠিক মনে হয় পিছে ও বলতাছে যে আমার পিছে যা আছে পানি জুম মনে হয় একদম সব তুইলা আবার ঠেকান মারতাছে বারে। কিন্তু আমরা নিজ দিকে যে ফিরছি ওই নিজ দিকেই, কিন্তু কেউ টাকানির মতো কোনো সাহস পাইতেছে না, পিছ দিকে না না। আমরা লাস্টে দিয়ে যখন না কুলাইতে পারছি, সামনের জনের মাথা আমি ধরছি, ও আমার মাথা ধরছে, আর এইভাবে যে বেশি সাহসী সে ছিল পিছে, এভাবে আমরা মাথা ধরে একদম বাতর দিয়ে হাইটা পড়ছি। পরে আমাদের মনে হইতাছিল যে যখন বলো ওই আমরা গাছের ওদিক দিয়ে যাওয়া লাগবে, আমরা গাছের ওই পর্যন্ত আইসি, মনে হইতাছে যে পুরা ঘাসটা তুলা একবার খেতে মেলতাছে আবার নিয়ে পাকারে মেলতাছে, এরকম পরিস্থিতি। পরে আল্লাহ করে কোন থেকে যেই সইরে আইসে, আওয়ার প্রায় 2 মিনিটের ভিতরে পিছে যেন একটা সুম করে একটা আওয়াজ গেল পিছে। পরে তে একদম সব ঠান্ডা হয়ে গেল। পরে যখন আবার সবাই এলাকাবাসী সবাই সকাল প্রায় 6টা বাজে, সবাই ভিতরে তো একটা যে রাত্রে কি হইলো একটু দেখাই। 6টা বাজে প্রায় আমরা ঘুমেতে উঠার আগেই দেখি পুরা খেত খোলা যা আছে খালি মানুষ আর মানুষ। তবে যাই হোক আল্লাহর এক পরে যাই দেখি ওই কলা পাতাটা যে ও যেভাবে বলছে ওইভাবেই প্রায় 1 ক্ষেত 1.5 ক্ষেত হবো, 1.5 ক্ষেতের মাঝখানে মাঝামাঝি না একটা বাতারের সাইডে ওই কলা পাতাটা রয়েছে। কলসও নাই, ওই যে মুরগিটা দিয়ে আসছি মুরগিও নাই। তবে একটা পাইলাম যে মুরগির যে পশম গুলা ছিল ওই যে পানি দেওয়া ছেড়ছাই আর কি, 2-3টা করে এরকম অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। তো এই পর্যন্ত আসছিল ভাই, এটাই শেষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি এখন আপনাদের মাঝে শেয়ার করব মোসাদ্দেক ভাইয়ের পাঠানো একটি ঘটনা। তিনি ঢাকার আরামবাগে থাকেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ বা তার আশেপাশে কোন একটা জায়গা হবে। মোসাদ্দেক ভাই যেটা আমাকে বলেন যে ওনার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে এই ঘটনাটার পর। তিনি বলেন যে 2012 সালের শেষের দিকে তখন ওনার ভার্সিটি লাইফের শেষ সেমিস্টার চলছিল। তিনি আমাকে বলেন যে সামির ভাই, আমি স্কুল জীবন থেকে শুরু করে 2012 সালের সেই ভার্সিটি লাইফ পর্যন্ত কখনো ঠিকভাবে নামাজ পড়েছি কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। যাও আমি ঈদের নামাজটা পড়তাম তখন বাবা আমাকে জোর করে নিয়ে যেত। বাবা যদি না সারতো এমন হয়েছে যে কোনো ঈদে আমি নামাজও পড়তাম না।
তো যেই ঘটনাটা তার জীবনে পরিবর্তন আনে, সেই ঘটনায় তিনি আমাকে এখন শেয়ার করেছেন, সেটা আমি শেয়ার করছি আপনার মাঝে। মোসাদ্দেক ভাইয়ের বাড়িতে তখন তার বাবা, মা এবং তিনি থাকতেন। ওনার একটা অভ্যাস ছিল যে প্রতি রাতে তিনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। রুমে উনি একাই থাকতেন, দরজাটা লক করেই ঘুমাতেন। তো কোনো এক মাঝ রাতে ঘুমের মধ্যেই কানে হেডফোন থাকায় ওনার কেন জানি মনে হচ্ছিল যে গানটা শুনতে ওনার ভালো লাগছে না। ঠিক এটা মনে করতেই তিনি অনুভব করেন যে কেউ একজন তার কান থেকে হেডফোনটা খুলে দিচ্ছে। মোসাদ্দেক ভাই বলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন নাকি বাস্তবে দেখছিলেন তা বলতে পারবেন না, এতটুকু তিনি ফিল করেন যে তার রুমে কেউ একজন আছে। তখন তিনি দেখতে পান যে তার রুমের একটা পাশে জায়নামাজ বিছানো, কেউ একজন নামাজ পড়ছিল। তার শরীরের পোশাকটা ছিল বেশ উজ্জ্বল এবং পাঞ্জাবি পরা, সেটা বোঝাই যাচ্ছিল। একটা সাদা টুপিও পরা ছিল। মোসাদ্দেক ভাই বিরক্ত হয়ে যান একটু যে আমার রুমে এত রাতে আবার কে নামাজ পড়বে। তিনি তখন অপেক্ষা ছিলেন যে সেই ব্যক্তিটি সালাম ফেরানোর জন্য। তখন যিনি নামাজ পড়ছিলেন সালাম ফেরায় তিনি, এবং মোসাদ্দেক ভাই তাকে জিজ্ঞাসা করেন, আপনি কে, এখানে আসলেন কিভাবে? তখন যিনি নামাজরত অবস্থা ছিলেন তিনি পিছে ফিরে তাকে মোসাদ্দেক ভাইকে বলেন, দাদা ভাই, আমি তোমার দাদু, নামাজ পড়ছিলাম তোমার ঘরে, তুমি বিরক্ত হয়েছ? আচ্ছা আমি চলে যাচ্ছি, আর আসবো না। তুমি দাদুকে দেখতে আসবা না? মোসাদ্দেক ভাই বলেন, না না দাদু, আমি তো বিরক্ত হই নাই, আমার রুম তো লক করা, আর তুমি না বাড়িতে, তুমি আসলা কখন? তখন তিনি এটাও বলেন, শুনো শুনো দাদু, তুমি কোথাও যেও না, তোমার যখন খুশি আমার রুমে এসো নামাজ পড়তে। তখন নাকি অন্ধকারের মাঝেও তার দাদার চেহারা খুব উজ্জ্বল করছিল। ওনার দাদা একটা সুন্দর হাসি দিয়ে বলেন, সকাল সকাল তোমার বাবা মা আর বোনকে নিয়ে বাড়ি এসে পড়ো, দাদু অপেক্ষা করব। মোসাদ্দেক ভাইয়ের ঘুমটা ভাঙে সকাল 6:15 কি 6:30। অবাক করা বিষয় হচ্ছে, মোবাইলে তিনি দেখতে পান যে তার মা তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে। তখন নাকি রিং বেজে যাচ্ছিল দেখি মোসাদ্দেক ভাই তখন তিনি ঘুম থেকে উঠে পড়েন। এতগুলো কল দেখে তিনি ভাবেন যে এত সাত সকালে আবার কি হলো, কোনো সমস্যা নাকি? তো ফোনের লাইনটা কেটে তিনি যখন দরজা খুলতে যাবেন এবং ফ্লোরে পা রাখেন, একটা বিষয় দেখে তিনি খানিকটা ঘাবড়ে যান। তিনি দেখেন যে তার রুমের পাশে রাতে স্বপ্নে যে দেখেছিল জায়নামাজটা যেখানে বিছানো অবস্থা ছিল এবং তার দাদু যেখানে নামাজ পড়ছিল সেখানে ঠিক ঠিক একটি জায়নামাজ বিছানো। উনি এই কারণে ঘাবড়ে যান যে তার রুমে কে জায়নামাজ বিছাবে, কারণ আজ পর্যন্ত তিনি রুমে জায়নামাজ বিছিয়ে কোনো নামাজ পড়েছেন কিনা তার জানা ছিল না। আর সেই জায়নামাজটা হাফ ভাঁজ করা অবস্থায় ছিল। মনে হলো কেউ অনেক কিছুক্ষণ আগে নামাজ পড়ে উঠেছে। মোসাদ্দেক ভাই তখন দরজাটা খুলে তার মাকে এই বিষয়ে বলতে যাবেন, তখন তিনি গিয়ে দেখেন যে তার বাবা মা ছোট বোন ড্রয়িং রুমে বসে আছেন। তার মা তাকে বলছেন, বাড়িতে যাব, তোর দাদু ফজরের পর মারা গিয়েছেন। মোসাদ্দেক ভাই যেন কিছুই মিলাতে পারছিলেন না। উনি তখন তার বাবাকে ধরে অঝরে কাঁদছিলেন। সকাল 10টার আগেই ওনার পরিবার সহ তিনি তার দাদু বাড়িতে পৌঁছে যান। দাদুকে তিনি নিজ হাতে দাফন দেন। দাফন দেওয়ার পর তিনি ঠিক করেন, যেহেতু বাড়িতে সবাই থাকবেন, তখন তিনি ঠিক করেন যে বাড়িতেই, নিজ বাড়িতে, গ্রামের বাড়িতে তিনি থাকবেন সেদিন। তো রাতে তিনি ঘুমাতে যান, সেখানে তার এক চাচাতো ভাই তার সাথে ঘুমায়। সেই রাতেও তিনি তার দাদাকে স্বপ্ন দেখেন। তিনি দেখেন ওনার দাদা ইশারা দিয়ে বাড়ির পাশে যেখানে ওনাকে কবর দেওয়া ছিল সেখানে, সেই কবরস্থানে মোসাদ্দেক ভাইকে ডাকছেন। তখন মোসাদ্দেক ভাই সেখানে যাওয়ার পর ওনার দাদা ওনার হাতটা ধরেন। বেশ ঠান্ডা একটা অনুভব ছিল তার হাতের মধ্যে। তখন সেই দাদা বলেন যে, দাদু ভাই, তোমার বাবা মায়ের সেবা করো, দেখবে আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাবেন। আর তুমি নামাজ পড়ো,
দেখবে তোমার সামনে বিপদ আসলে সব কেটে যাবে। দাদাকে তখন মোসাদ্দেক ভাই দেখেন কবরস্থানে, যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল সেই কবরটা নাকি আগের মতো কাটা অবস্থা ছিল। যখন দাদাকে কবর দেওয়ার আগে যেরকম কাটা অবস্থা ছিল খুব সুন্দর করে, ঠিক তখন সেরকমই নাকি কাটা অবস্থা ছিল। দাদা নাকি আস্তে করে সেখানে শুয়ে পড়েন। পরবর্তীতে মোসাদ্দেক ভাইয়ের আর কিছু মনে নাই। তো ওনার বাবার অনুরোধে মোসাদ্দেক ভাই কয়েকদিন বাড়িতেই থাকেন। ঠিক করেন যে দাদার যে চেহেলাম আছে সেই প্রোগ্রামটা শেষ করে তিনি ঢাকাতে ফিরবেন। তো ঢাকায় যেদিন ফিরবেন তার আগের রাতেও নাকি মোসাদ্দেক ভাই তার দাদাকে স্বপ্ন দেখেন। আবার দাদা বলেন সেই স্বপ্নে এসে যে এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আমাকে এখন চলে যেতে হবে অনেক দূরে। তোমাকে একটা কথা বলছি দাদু ভাই, জীবনে নামাজ কখনো ছেড়ো না। তিনি নাকি মোসাদ্দেক ভাই নাকি স্বপ্নের মাঝে জিজ্ঞাসা করেন যে তুমি কি আর আসবে না আমার সাথে দেখা করতে? তার দাদা বলেন নামাজ পড়ো, নামাজ কখনো ছেড়ো না, দাদু ভাই তোমার সাথে আবার দেখা করব। মোসাদ্দেক ভাই আমাকে যেটা বলেন যে তার দাদা মারা গিয়েছেন আজ প্রায় 11 বছরের মতো হবে। দাদার কবর মানে যেখানে ওনাকে দাফন দেওয়া হয় তারপর থেকে আজ অবধি তিনি যখনই গিয়েছেন যে কবর জিয়ারত করতে, প্রতিবারই তিনি একটা সুন্দর ঘ্রাণ পেয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি অন্য অনেককে জিজ্ঞাসা করেছেন এবং তার বাবাকেও যখন কবরস্থানে সেখানে নিয়ে গেছিলেন জিজ্ঞাসা করেছেন, তারা কেউ নাকি সেই ঘ্রাণটা পায়নি। 11 বছর হয়ে যায়, ওনার বাবা মা আর বোন ছাড়া এই যে বিষয়টা ঘটেছে এটা কিন্তু কেউ জানে না। তিনি বলেন যে প্রথম তিনি ভৌতিকতায় ওনার এই অলৌকিক বিষয়টা শেয়ার করেন। অনেকের কাছে তো নর্মাল লাগতে পারে, কিন্তু তিনি যেটা ফিল করেন সেটা ওনার কাছে বেশ অলৌকিক লেগেছে। তিনি আমাকে বলেন যে সামির ভাই, আমার দাদা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি নামাজ কখনো ছাড়িনি। বিশ্বাস করেন বাবা মায়ের খেদমত আমি কম করি না। যখনই যা প্রয়োজন তখনই আমি ছুটে যাই এবং তখনই বাবা মার সাহায্য সহযোগিতা করি। আল্লাহ আমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে আপনি মানে যেটা উনি বলে যে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে সেটা আসলে একমাত্র তিনিই জানেন। শুধু এতটুকু তিনি আমাকে বলেন যে ভাই আমি 3 দিন লাইফ সাপোর্ট থেকে বেঁচে আসা রোগী ছিলাম, জানি না আমার দাদার দোয়া ছিল নাকি। কিভাবে বেঁচে এসেছি তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এবং এটাও তিনি বলেন যে একটা সময় আমাদের যে সম্পত্তি বা যে টাকা পয়সা ছিল আজকে নাকি তিনি এখন অনেক বড় একটা চাকরি করেন এবং ভালোই নাকি ইনকাম তার আছে। কিন্তু একটা বিষয় এটাও বলেন যে দাদাকে তিনি আর কখনো স্বপ্ন দেখেননি। তার বাবা মা অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন সেই মোসাদ্দেক ভাই, এবং তিনি এটাও বলেছেন যে ভাই আমি জানি না এখানে আপনার বিষয়টা কিভাবে নিবেন, তবে এতটুকু বলবো যে বাবা আমার খেদমত করবেন সবসময় এবং নামাজ পড়বেন। ধন্যবাদ মোসাদ্দেক ভাইকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন মনোয়ার শিকদার, নোয়াখালী সদর থেকে। 1999 সালের ঘটনা, বেশ আগের, এবং তখন মনোয়ার কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছেন। মনোয়ারের পরিবারের ইচ্ছা ছিল তাকে ঢাকায় পাঠানো এবং আসলে তাকে পলিটেকনিক্যাল স্কুলে পড়ানোর, সেখানে তিনি এই কারিগরি জিনিস শিখবেন এবং এটাই তার পরিবারের ইচ্ছা ছিল। তো মনোয়ার সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে এসছেন। তো ঢাকায় যখন এসছেন তার থাকার জায়গা হলো তার মামার কাছে। মনোয়ারের ছোট মা মোশতাক তখন ঢাকায় একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। তো তার কাজ ছিল আসলে দেখাশোনা করা, কেয়ারটেকার। তো তাদের কোম্পানির অনেকগুলো বিল্ডিং এর কাজ হচ্ছিল উত্তরাতে, এবং উত্তরার শেষ অংশে, শেষ অংশ বলতে তখনকার সময় ওইটাই মানে শেষ অংশ আর কি। এক একটা জায়গা বিল্ড হয়ে সামনে যাচ্ছে নদীর কাছাকাছি এবং মানে খুব ফাঁকা জায়গা। তো সেইখানেই এই পাশে বেশ অনেকখানি জায়গা নিয়ে বিভিন্ন প্রজেক্টের কাজ চলছিল এই মনোয়ারের মামা যে কোম্পানিতে কাজ করে সেখানে। তো মনোয়ারের মামার বেসিক্যালি কাজ ছিল এই কয়েকটা প্রজেক্ট তিনি একাই দেখাশোনা করতেন। সেগুলোর মধ্যে লোক ছিল, প্রত্যেক বিল্ডিং এই মানুষ থাকতো, কনস্ট্রাকশন বিল্ডিং গুলাতে। তো মনোয়ার মামা ছিল তাদের মধ্যে হেড, তিনি যে দেখাশোনা করতেন। তো মনোয়ার সেখানে যায় সেই মামার কাছে। তো তার মামার যেই বিল্ডিংটাতে তার মামা থাকতেন সেটা একটা বহুতল বিল্ডিং তৈরি হচ্ছে তখন। তো
সেই বিল্ডিংটা একেবারে শেষ প্রান্তে। তো সেইটারই একদম উপরের তলায় 6 তলার উপরে একটা রুমের মধ্যে তার মামা থাকতেন। আর নিচে ফ্লোরগুলা কয়েকটা তৈরি হয়েছে, কয়েকটা হয় নাই, বাতাস আসা যাওয়া করে, হু হু করে, বেশ বড় জায়গা নিয়ে বিল্ডিংটা। তো যাই হোক, তো সেখানে সেই সিঁড়ি যে লাগানো, লিফটের যে একটা ডোম সেটা তৈরি হয়েছে, আর যে সিঁড়িটা সেটাও কিন্তু তখনও মানে ঠিক মতো তৈরি হয়নি, জাস্ট ঢালাই করে গেছে এরকম। তো মনোয়ার সেখানে উঠে, তার কাছে একটু অস্বস্তি লাগে, কারণ সে যখন ওখানে পৌঁছাইছিল তখন দুপুরের পর, তখনই কেমন গা ছমছম একটা পরিবেশ, কারণ ওইখানে বাড়ি ঘর তেমন একটা নাই। আর ওই ব্লকের মধ্যে যে কটা বাড়ি হচ্ছিল তার মধ্যে ওই যে কয়েকটা বিল্ডিং হচ্ছে মনোয়ারের মামার সেই কোম্পানি, মানে মামা যে কোম্পানিতে চাকরি করে তাদের প্রজেক্ট, আর এছাড়াও তো একটা প্রজেক্ট আছে এখানে। আর বেসিক্যালি ফাঁকা পুরো জায়গাটা। তো ওখান দিয়ে হেঁটে গেলে সামনে, ওই বিল্ডিং থেকে হেঁটে যদি সামনে যায়, এই পাশে আর কোনো বিল্ডিং নাই, ফাঁকা জায়গা। বিল্ডিং মানে তাদের যে বিল্ডিংটা, ওই যেটার মধ্যে তার মামা থাকে, তারপরে একটা ফাঁকা জায়গা, একটা মাঠের মতো বেশ বড়, এবং ওইটাতে কোনাকুনি হেঁটে গেলে নদী, এবং ওই নদীর সাইড দিয়ে এটা মানে একটা খালের দিকে মিশে গেছে। জায়গাটা খুব সুন্দর কর্নারে। তো মনোয়ার দেখছে ওই জায়গাটা, তার বেশ ভালো লাগে। তো যাই হোক, সে দুপুরবেলা যখন মামার ওইখানে গেছে, গা ছমছম করা পরিবেশ, সিঁড়ি বেশ গা ছমছম করা, হেঁটে উঠতেছে নিচের বিল্ডিং মানে ফ্ল্যাটগুলোতে বা ফ্লোরগুলোতে তখন কাজ হচ্ছে না, কোনো কারণে কাজ থেমে আছে। কোম্পানি যেটা করে হয়তো স্ট্রাকচার তৈরি করে আরেকটা জায়গায় ইনভেস্ট করে সেটা করতে থাকে, এইভাবে চলে আর কি। তো তখন লাকিলি মোশতাক সাহেব যে বিল্ডিংটা থাকতেন সেখানে কোনো কাজ হচ্ছে না আর কি। তো উঠতেছে একদম নীরব নিথর, প্রত্যেকটা ফ্লোর ফাঁকা ফাঁকা এরকম। তো উঠে মামার ওখানে যখন উঠছে, মামার যে রুমটা মানে যেটাতে মোশতাক সাহেব থাকতেন সেটা মোটামুটি তৈরি করা হয়েছে। সেখানে দেয়াল টেয়ালে প্লাস্টার লাগানো, রং ঢং করা, একটা ফ্যান ঘুরতেছে, ফ্যান চলে। আর ওই রুম থেকে বেরোলে বাকি জায়গাটা আবার খোলা, ওই সামনে পুরা মানে পিলার টিলার আছে, একটু করে দেয়াল করা, এদিক দিয়ে হেঁটে গেলে দেখা যায় একেবারে অন্যরকম খালি। তবে পাশে দাঁড়ালে দূরে নদী দেখা যায়, খুব সুন্দর দৃশ্য, মানে খুব সুন্দর, নদীর বেশ খানিকটা দেখা যায়। মানে যেহেতু আশেপাশে তেমন বিল্ডিং টিল্ডিং নাই, খোলা প্রান্তর, এবং দূরে প্লট, আবার ওই পারেও প্লট আছে। তো খুব সুন্দর লাগে, কিছু নৌকা চলতেছে, খুব সুন্দর। তো এইটা দেখে আসলে মনোয়ারের খুব ভালো লাগে, সেখানে দাঁড়ায় খুব এনজয় করে জিনিসটা। তো যাই হোক, মামার সাথে গল্প গুজব করে, দুপুরে যেদিন আসছে মামা বসে থাকে, ওই খাবার নিয়ে আসছিল হোটেল থেকে, ভালো খাবার টাবার খাওয়ায়। তো গল্প গুজব করে বিকালবেলা সে মামারে বলে যে মামা চলো একটু হাঁটিয়ে দিকে যাই। তো তার মামা যেহেতু মনোয়ার আসছে, সেও মনে করে আচ্ছা ভাইগনার একটু দেখাই। তো নেমে তারা নিচে যায়, নিচে গিয়ে বলে যে মনোয়ারে বলে কই যাবি, বলে যে চলো ওদিকে যাই, ওই যে রাস্তায় খোলা মাঠের মতো জায়গাটা, তো কোনাকুনি হেঁটে আর কি। তো ওই কোনাকুনি হাঁটা রাস্তা দিয়ে হাঁটে। বেসিক্যালি তারা বুঝলো যে, মনোয়ার বুঝলো যে এই কোনাকুনি রাস্তাটা একটা পায়ে চলা পথের মতো মাঠের মাঝখান দিয়ে, এটা কারণ হচ্ছে এখান দিয়ে হেঁটে যায় মানুষ, গিয়ে ওই নৌকা এসে থামে ওই খাল আর নদীর কর্নারে, ওই নৌকা এসে ওখান থেকে আবার উঠে মানুষ এদিক ওদিক যায়, মানে পার হয় আর কি। তো সে খুব পছন্দ করতেছে, বিকাল গড়ায় গেছে, খুব সুন্দর একটা পরিবেশ চারিপাশে। আর দেখতেছে যে ঠিক খালটার ওই পারে আর কি, ওই পাশে বাচ্চা ছেলে পেলে খেলতেছে মাঠের মধ্যে, ওইখানে খুব সুন্দর। তো হেঁটে দেখলো বড় গাছ আছে, একটা গাছের ছায়া পড়ছে এখানে, খুব সুন্দর। তো মনোয়ার বলতেছে তার মামালেতে গ্রামের মতো পুরা। তো তার মা বলতেছে যে হারে গ্রামের মতো থাকবো না, সব মানুষ নিয়ে নিবো, এই যে জায়গা দেখছো পাশে এটাও নিয়ে নিতেছে, নিয়ে সব এগুলা শহর হয়ে যাবো, এগুলো আর থাকবো না, বড় বড় বিল্ডিং দেবো এখানে। তো যাই হোক, তো হাঁটতে হাঁটতে মনোয়ার যে দেখে মানে একেবারে ওই ইসের কর্নারে, মানে ওই মাঠের মতো জায়গাটা একদম কর্নারে ছোট্ট মাচানের মতো করা। তো মামা এইটা কি, এখানে থেকে মাচান করা কি হয়? মাছ টাছ ধরতো মনে আগে মানুষ, আবার নৌকা এসব থামে এখানে, এসে কেমন মাছ ধরা যায় না? ধরা যায়, ধরে দেখে তো দেখি কিছু মানুষ তো ধরে ওই পাশে বসে টসে। তুমি ধরো না? জিজ্ঞেস করলো মামা। মামা গায়ে আমার সময় নেই, এই কাজ দেখতে দেখতে দিন চলে যায়, কত কাজ তুই জানোস, এগুলো সময় হয় না, আমি তো আজকে তোরে নিয়ে বেরিয়েছি, আমি হাঁটতেও পারি না। তো যাই হোক, মামা ভাইগনা ওখানে হাঁটাহাঁটি করে, এবং দেখা যাচ্ছে একেবারে বেলা গড়ায় গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে, তখন দুজনে হেঁটে চলে আসে। তো মামারে বলে যে কি উপরে যাবা? মামাকে না চল তোরে হাঁটায় নিয়ে আসি, ঘুরে নিয়ে যাক। তারা দুজন ঘুরে অন্যান্য প্রজেক্ট দেখে ইত্যাদি করে রাতের বেলা মনোয়ারকে খাওয়ায় একবারে নিয়ে আসতেছে আর কি তার মামা। তো মনোয়ার আসার সময় রাতের পরিবেশটা দেখে আরো অন্যরকম হয়ে যায়, কারণ তারা যেখানে থাকে তারা কিন্তু, মনোয়ার কিন্তু একেবারে তখন সদরে থাকতো না, সে থাকতো একটু ভিতরে গ্রামের দিকে। তাদের ওইখানেও কিন্তু মানুষজন ছিল, মানে হাঁটাচলা করলে মানুষ দেখা যায়, তো দু একজন মানুষের দেখা হতো গ্রামের। এখানে দেখতেছে যে আসতেছে, কারোর সাথে দেখা হচ্ছে না। এই যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, এগুলাকে মনে হচ্ছে একটা অ্যাবান্ডন, মানে একটা মানে কংক্রিটের স্তূপ মনে হচ্ছে, কারণ বিল্ডিং এর একটা অবকাঠামো দাঁড়ায় আছে রাতের বেলা, এবং ঝিঝি পোকার মতো ডাকতেছে জোরে জোরে ঝিঝি, কারণ মানুষজন নাই।
আবার গ্রামের মতো নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা মনে হচ্ছে কেউই নেই এখানে, প্রেতপুরীর মতো মনে হয়ে গেছে। একটু অড লাগছে, বলে মামা এনে থাকো কেমনে, এই কেমন মানুষজন নাই, কিচ্ছু নাই। তার মা বলছেন মানুষ আয় না এখানে, আগে তো এখানে ক্ষেত ছিল, নদীর পাড়ে ক্ষেত ট্যাত ছিল, তো মানুষ আবার মাছ টাছ ধরতো, নৌকা চলতো একটা সময়। এখন আর এরকম না, এখন আস্তে আস্তে যেহেতু বিল্ডিং টিল্ডিং হইতেছে, মানুষজন এগুলো তো বিক্রি করে দিয়ে গেছে জায়গা জমি, এরা কেউই আসে না, জায়গা ফাঁকা পড়ে থাকে। আর ওই যে মানুষজন থাকে ধর আরো দূরে গেল ওই পাশে, ওই যে নদীর পারে দেখছো ওইখানে মানুষ থাকে, আর এদিক দিয়ে হাইটা গেলে দূর দূরান্ত পর্যন্ত মানুষ নেই। আমরা তো হাঁটতেছি যে এটা গলি দিয়া, এই গলির পাশে কিন্তু দেখ ঘর বাড়ি, আর আমাদের ওই যে ওই পাশে হলো মেন রাস্তা, মেন রাস্তায় মানুষ নাই, আর এদিকে আর কি কবি। আর ওই সামনে গেলে দেখবি ওইখানে কিছু মানুষজনের আবার বাড়িঘর আছে। এই তো সে বলতেছে মামারে, মনোয়ার যে ভয় লাগে না তোমার রাত্রেবেলা? আরে না কি, তুমি একা থাকো এত উপরে বিল্ডিং এ, আমার তো এখনই কেমন লাগতেছে। মামাকে আরে না কি এর ভয়, চল। তো বলে হাঁটতে হাঁটতে তারা যায় বিল্ডিংটা, তো উঠে বিল্ডিংটাকে দেখেই মনোয়ারের কেমন যেন ভয় লাগতেছে রাত্রেবেলা। মনে হচ্ছে এই বড় একটা স্ট্রাকচার দাঁড়ায় আছে, মানে বেশ বড় জায়গা নিয়ে করা, 6 তলা হইলো, বেশ বড় জায়গা নিয়ে করা, তো মানে চারিপাশ থেকে বেশ বড় লাগতেছে। আর এই যে কংক্রিটের পিলার করা, দেয়াল করা নাই সব জায়গায়, তো সুতরাং এই নদীর ওই পারে যে চাঁদ উঠছে, হ্যাঁ মানে এটা কিন্তু নদী খাল মিলছে কাছাকাছি জায়গায়, এখান থেকে চাঁদের আলোটা যখন পড়ছে বিল্ডিং এর ওই পাশে এসে, এই যে মানে খোলা জায়গাগুলো দিয়ে পিলার গুলাকে মনে হচ্ছে কঙ্কাল সার একটা কংক্রিটের একটা বিল্ডিং, বেশ অন্যরকম লাগতেছে। তো যাই হোক, মনোয়ার এইগুলা দেখতে দেখতে মামার সাথে হাঁটলো, এবং তার মামার কাছে একটা ছোট্ট টর্চ লাইট আছে, এরকম মানে পেন্সিল ব্যাটারি, ওইটা দিয়ে মেরে মেরে তার মামা উঠতেছে। তো মনোয়ার পিছন পিছিয়ে ফলো করে উঠতেছে, প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছে, তার ভয় লাগতেছে। তো যাই হোক, কিছু তো করার নাই, আবার এর মধ্যে একটা অ্যাডভেঞ্চারও লাগতেছে, কেন মনোয়ার এরকম পরিবেশে আগে থাকে নাই। তো যাই হোক, উঠে গেল, উঠে গিয়ে সে ওই তার মামার যে রুম সেখানে ঢুকে গেল, তারা লাইট জ্বালাই দিল তার মামা ওইখানে। তো যাই হোক, বসলো, খাওয়া দাওয়া কিন্তু করে আসছে মামা ভাগনা বাইরের থেকে, তো বেশ ভালোই অনেকক্ষণ বসে বসে থাকলো। তার মনোয়ার বললো যে ঘুমায় যেতে হবে, তার মামাও দেখা গেছে ঘুমের প্রিপারেশন নিল, আর পরদিন মনোয়ারের যেতে হবে তার সেই পলিটেকনিক্যাল স্কুল যেটা সেখানে। তো যাই হোক, সবকিছু বাতি টাতি নিভায় তারা ঘুমায় গেল। রাত পার হয়ে গেল, মনোয়ারের আরই নেই। পরদিন মনোয়ার সকালে তার মামারে বলতেছে, তার মামা তখনও শুয়ে আছে, মামা বেরোয়নি, সকাল 8টা বাজে এরকম। মনোয়ার উঠে বলতেছে যে মামা, আমার একটা বড়শি রসা এনে দিও, মাছটার ধরুম। তো মা হলো বড়শি? হ্যাঁ। কোথার থেকে তুমি ম্যানেজ করে দাও না, কোথার থেকে বড়শির মাছটার ধরুম? তুই না আজকে স্কুলে যাবি, ওখানে যা কথা বলবি? হ্যাঁ যাবো, আসার পরে যদি পাই, তুমি দেখো না। মামাকে আচ্ছা ঠিক আছে, আমি দেখুন না, আইনা রাখুন, যা, এখানে কেউ মাছ তো ধরে, খবর নিমুনে। তো যাই হোক, মনোয়ার ওখানে সময় টময় কাটায়, সকালের পরে সে বের হয়ে যায় একটা টাইমে ওখান থেকে, এবং সেই মেন রোডে উঠে, তার মামা আগেই দেখাই দিয়েছিল, ওখান থেকে সে চলে যায় তার সেই পলিটেকনিক্যাল স্কুলের দিকে, সেটা আরেকটু এদিকে মিরপুরের দিকে। যাই হোক, সেখানে গিয়ে সে তার কাজকর্ম সেরে ভর্তির বা এগুলার সিস্টেম আছে এগুলো সব সেরে সে ওখান থেকে যখন বেরোয়, তখন অলরেডি বিকাল হয়ে গেছে, মানে একেবারে পড়ন্ত বিকাল এরকম সময়, মানে সে যখন এসে পৌঁছায় আর কি, উত্তরা এসে পৌঁছায় আবার। তো বাস থেকে নেমে হেঁটে ওখান থেকে ওই গলির মধ্যে দিয়ে সে আসতেছে, পুরা কোয়াইট, বিকালের মধ্যেই দেখতেছে কোয়াইট, মানুষজন কম, রাস্তায় খুব হেঁটে যাচ্ছে দিক ওদিক দিয়ে। তো এসে আবার সেই বিল্ডিং এ উঠে, অনেক ক্লান্ত সে, খাওয়া দাওয়া করছে এখানে হোটেলে। তো হেঁটে যখন উপরে উঠছে, উঠে দেখতেছে যে তাদের রুমের দরজা খানিকটা খুলে রাখা। তো সে বুঝলো যে মামা ভিতরেই আছে। সে ঢুকলো রুমে ঢুকে দেখতেছে যে আলো কমে গেছে, যেহেতু বিকাল পড়ে গেছে, ওই জানলা দিয়ে হালকা আলো আসতেছে ঘরের মধ্যে, আর মামা শুয়ে আছে বিছানায়। আর মামার যে বিছানার পায়ের কাছে সেখানে একটা বালতি রাখা, রঙের বালতির মধ্যে দিয়ে একটা বড়শির মাথা উকি দিচ্ছে, মানে একটা ওই যে ছিপের মাথা, মানে মাছ ধরার যে রড, সে সময় এত উন্নত ফিশিং রড ছিল না, তো তারপরও মাছ ধরার যে ছিপ সেটার রডটা উকি দিচ্ছে। তো মনোয়ার তো খুব খুশি হয়ে গেল যে মামারে বলছিল মামা আনছে। তো সে তাড়াতাড়ি ওখানে তার জিনিসপত্র টুকিটাকে হাতে যা ছিল রেখেই তাড়াতাড়ি গেল সে ছিপের কাছে, যে দেখলো যে হ্যাঁ, ছিপের মধ্যে সুতা লাগানো নাইলনের, এবং তখন নাইলনের সুতা ইউজ করতো, তো সেই সুতা লাগানো, এবং ভিতরে দেখলো যে হ্যাঁ, জিনিসপত্র যা মানে লাগে সেগুলো আছে। আর বালতির একদম নিচে আদার টাদার রাখা, মাছের জন্য যে খাবার নিয়ে আসা আদার, কেঁচো টেচো কি এগুলো রাখা আছে বালতির নিচে। তো সে খুব খুশি, দেখলো যে মামা শুয়ে আছে বিছানার মধ্যে, তার মানে ওখানে চৌকি ছিল 2টা, মামা যে চৌকিটাতে শুয়েছিল শুয়ে আছে মামা, মানে ঘুম। তো বুঝলো হয়তো মামা ক্লান্ত হয়ে ঘুমাইছে এসে। তো সে আর মামাকে ডিস্টার্ব করলো না, সে নিজেও তার জুতা খুলে তার এই পাশে একটা চৌকিতে শুয়ে দিয়েছিল তার মামা, এটাতে শুয়ে পড়ে। তো শুয়ে এতটাই ক্লান্ত সে ঘুমায় গেছে।
মনোরে আর মানে আর জেগে থাকে, একদম তলায় গেছে ঘুমে। তো ঘুম যখন ভাঙছে তার, সে দেখতেছে ঘরে বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে, ওখানে তখন ওই যে লাল ফিলামেন্টের বাতি জ্বলতো, ফিলামেন্টের বাতি জ্বলতেছে। বিছানাতে তার মামা নাই, মানে পাশের যে চৌকিতে মামা ছিল মামা নাই, ও বড়শিটা আছে ওই জায়গা মতো, এবং মানে তার চোখটা একটু কেমন হয়ে রয়েছে, কারণ অসময় ঘুমাইছে এবং উঠছেও অসময়। উঠে দেখতেছে রুমের মধ্যে হালকা আলো এবং তার দরজাটা লাগানো, মামা নাই রুমে। তো সে বুঝলো যে মামা হয়তো বাথরুমে গেছে বা কোনো কাজে গেছে, হয়তো আশেপাশে নামছে কিছু। তো সে উঠে বসলো, উঠে বসে তার কাছে কেমন লাগতেছে, সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। বাথরুম বলতে ওইটার সাথে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল, কারণ এই বিল্ডিংয়ে তখনও ওইরকম পানির ব্যবস্থা করা হয়নি। ছাদের মধ্যে ওই যে প্লাস্টিকের ট্যাঙ্ক আছে, তো সেখান থেকে পানি মানে একটা সময় উঠায়, সেটাই আবার এখানে একটা ড্রামে ভরে রাখে। যাই হোক, মানে খুব ফ্যাসিলিটেড বাথরুম না আর কি। তো সে ওখানে ড্রামে পানি ছিল, সেটা যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে বেরোয় তখন একটু মানে নিজের কাছে নর্মাল লাগতেছে, কারণ সন্ধ্যার সময় ঘুমাইছে, অন্যরকম লাগতেছিল। তো কেমন জানি বেশ একা একা লাগতেছে, এরকম সময় বেরিয়েছে এবং কেমন ঝিঝি পোকার মতো ডাকতেছে, কেমন একটা শব্দ রাতের। তো সে বাথরুম থেকে বের হয়ে গেট খুলে রুম থেকে বেরিয়েছে, বের হয়ে দেখতেছে পুরা খা খা করতেছে ফ্লোরটা। ফ্লোরের মধ্যে জাস্ট একটা সাইড যেখানে আলো নাই, ওখানে চাঁদের আলো এসে পড়ছে বাইরে থেকে, আর খা খা করতেছে। তো সে কিছুক্ষণ বসে থাকলো, মোনার কিছুক্ষণ বসে থেকে তার কাছে ভালো লাগতেছে না। মামাও আসার নাম নেই, তখনকার সময় তো মোবাইল ফোন ছিল না, সে যে কল দিয়ে মামারে খুঁজবে এরকমও নেই। তো কি করবে, সে অনেকক্ষণ চিন্তা করলো যে আমি বালতি নিয়ে মাছ ধরতে যাই, ভিতরে তো আদার টাদার সবই আছে। আর মনোয়ার আসলে মাছ ধরায় মোটামুটি অভিজ্ঞ, সে মাছ ধরতো গ্রামে, এটা তার কাছে বেশ একটা আনন্দের ব্যাপার, সে খুব এনজয় করে ব্যাপারটা। তো সে আর অন্য কিছু চিন্তা না করে সোজা আলনার থেকে তার একটা পাতলা জ্যাকেট ছিল সেটা নিল, কারণ তখন খানিক ঠান্ডা পড়ে যাচ্ছে। তো জ্যাকেটটা পরে সে বালতিটা নিল। তো নিয়ে চিন্তা করতেছে যে মামার টর্চ লাইটটা থাকলে ভালো হতো, সিঁড়ি দিয়ে নামতে হবে, কি অবস্থা। তো বুঝলো যে মামা তো লাইট নিয়ে গেছে, এখন কেমনে কি করব, এটা একটু চিন্তা করতেছে সে। তো এর মাঝে সে হঠাৎ দেখলো যে তার মামার যে চৌকির নিচে একটা হারিকেন দেখা যেতেছে। তো সে তাড়াতাড়ি হারিকেনটা নিল, নিয়ে ঝাঁকা দিল, দেখলো যে হ্যাঁ ভিতরে তেল আছে, কেরোসিন আছে। আর মনোয়ার গোপনে ধূমপান করতো, মামার সামনে না, লুকায় করতো। তো সেই জিনিসপত্র তার কাছে আছে, ম্যাচ ইত্যাদি ইত্যাদি। সে চিন্তা করলো বাস হইছে কাজ। তো সেই বালতিটা নিল, হারিকেনটা বালতির মধ্যে ঢুকায় বললো যে লেটস গো। মনে মনে চিন্তা করে সে বের হয়ে গেল ঘর থেকে, এই দরজাটাকে চেনে লাগাই দিল। দেখলো যে মামাও লক করে যায় নাই, তো সুতরাং তারও লক করার দরকার নেই, জাস্ট নবটা ঘুরে দরজাটা লাগাই দিল। তো যখন দরজাটা আটকাই দিছে তখনই কিন্তু অন্ধকার পুরা, মানে সেই যে ফ্লোরে দাঁড়ায় আছে শুধু ওই পাশে চাঁদের আলো ঢুকছে। তো সে চিন্তা করলো হারিকেনটা জ্বালানো দরকার। তো ওখানে দাঁড়ায় হারিকেনটা জ্বালাই দেখলো একটা টিমটিমে আলো তৈরি হয়েছে। যাই হোক, সে হারিকেনের আলোতে এক হাতে হারিকেন এক হাতে বালতি নিয়ে সে নামা শুরু করলো সিঁড়ি দিয়ে। নামতেছে, সিঁড়ি দিয়ে নামতেই কেমন যেন একটু ভয় লাগতেছে, কারণ সে বুঝতেছে প্রত্যেকটা ফ্লোর খালি, কোনো মানুষজন নাই, কেউ নাই, মানে পুরা ফাঁকা ফ্লোর। তো নামে এক একটা, এবং তার কাছে কেমন জানি ভয় লাগে, মনে হয় কেউ একজন মানে তাকাবে, এরকম মনে হইতেছে। যাই হোক, বেশ ভয় পেতে পেতে সে একসময় নিচে নেমে এসে একেবারে বিল্ডিং এর কোনা দিয়ে নেমে যায় সেই মাঠে, কোনাকুনি হাঁটার মাঠে। তো হাঁটতেছে, মাঠের মধ্যে কেউ নাই, এবং সে অবাক হলো যে নদীর উপর থেকে কুয়াশা এসে হালকা করে মাঠের প্রায় হাঁটু পর্যন্ত ঢেকে রাখছে, মানে মনে হচ্ছে হাঁটু পর্যন্ত কুয়াশা। আর ওই পাশে মানে দেখা যাচ্ছে নদীর পানি, ওই পাশে চাঁদ উঠছে, চাঁদের আলো এসে কুয়াশার মধ্যে পড়ছে, কিছুটা নদীর পানিতে পড়ছে। আর ওই পাশের যে মাঠের পাশে কিছু ওই যে গাছগাছালি আছে, কিছু এরকম ছোট ছোট নলখাগড়া টাইপের, ওগুলা পুরা কুয়াশায় ঢেকে গেছে। মানে কেমন একটা মানে মিস্টিক একটা এনভায়রনমেন্ট। যাই হোক, তার কাছে মনোয়ারের কাছে মনে হলো যে গ্রামে এরকম যে এক সময় মাছ ধরতে গেছে সেই জায়গাগুলা এরকম লাগছিল তার কাছে, বাট এইখানে কেন জানি আরো অন্যরকম লাগতেছে তার কাছে, বেশ একটা ভৌতিক পরিবেশ। সে একা তো, তার কাছে অন্যরকম লাগতেছে। যাই হোক, হারিকেনটা সামনে বাড়াই ধরে যাচ্ছে, কুয়াশাটাকে মনে হচ্ছে হারিকেন আলো ছড়াই দিয়ে ওটা জ্বালাই দিতেছে, কুয়াশাটাকে আলোতে জ্বালায় ফেলতেছে, একটা লালচে আলোতে কুয়াশা জ্বলে উঠতেছে, এরকম লাগতেছে। কেন হারিকেনটা তো সেরকম সামনের দিকে বাড়ায় হাঁটতেছে, নিচের দিকে মাটির থেকে খানিকটা উঁচাতে, আর মাটির একটা ঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে, মানে ঠান্ডা মাটি একটা ঘ্রাণ ছড়াচ্ছে। যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে এক সময় সে একেবারে মাঠের প্রান্তে চলে আসলো। নদীর শব্দ পাইতেছে, হালকা পানির কুলকুল শব্দ, মানে পানি এসে হালকা বাড়ি খায় যে ঢেউয়ের, সেরকম। তো পাশটায় চলে আসলো সে, হারিকেনটা উঁচা করে ধরে দেখতেছে যে ওই যে একটা বাঁশের পাটাতন সেটা আছে, এবং পানি বাঁশের পাটাতনের একটু নিচে এসে কুলকুল করতেছে। তো সে হেঁটে গিয়ে কাছাকাছি গেল, ঠান্ডাটা মনে হচ্ছে সেখানে বেশি, পানির কাছে ঠান্ডাটা বেশি লাগতেছে।
তো গিয়ে সে বালতিটা রাখলো পাটাতনের উপর, তারপর সে পা দিয়ে একটা পাড়া দিল যে পাটাতন কি এখনো শক্ত না একেবারে ভেঙে ভেঙে যাবে, দেখলো না বেশ স্ট্রং পাটাতন। তো ওইখানে সে পাড়া দিয়ে উঠলো, উঠে দেখলো যে না খুব একটা ওই যে মানে নড়বড় করে সেরকমও না, একটু মচমচ করতেছে যেহেতু বাঁশের উপর পাড়া দিচ্ছে সে। তো হারিকেনটা রেখে সে সুন্দর করে তার বালতি থেকে ছিপটা বের করে রাখলো পাশে, এবং তারপরে সে দেখলো যে বালতির নিচে আরো জিনিসপত্র আছে, একটা পলিথিন পেলো, সেটাকে নিয়ে বিছালো আগে, বিছায় সেটার মধ্যে সে তার সেই বড়শির প্যাকেট থেকে কয়েক রকমের বড়শি আছে, বড়শি বের করে নামায় রাখলো, তারপর আদার গুলা নামাইলো যেগুলো সে বড়শিতে ইউজ করবে, এগুলো একটা নামায় টামায় তারপর সে চিন্তা করতেছে যে এখন কিভাবে কি করবো। তো যাই হোক বড়শি সুতা রেডি করলো, সেটার মধ্যে সে বড়শি বাঁধলো, বেঁধে দেখলো যে হ্যাঁ প্যাচ দিয়ে বাঁধতে হয়, সেটা বেঁধে দেখলো যে ঠিক আছে, বড়শিটাও খুব সুন্দর, তার পছন্দ হলো। যাই হোক সে আদার দিয়ে বড়শি মারলো, প্রথমে পানিতে ছুঁড়ে মারলো এবং দূরে যায় ফাঁস করে তার বড়শি পড়ছে। পড়ার পরে সে বসে আছে, আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, বেশ ঠান্ডা বাতাস বইতেছে। তো কিছুক্ষণ বসে থাকার পরে তার কাছে মনে হলো যে তার জল বিয়োগের প্রয়োজন পড়ছে, মানে কেমন জানি তার মানে অন্যরকম লাগতেছে। তো চিন্তা করলো যে বড়শি তো এখানে রেখে গেলে কি অবস্থা, বড় মাছ টাছ টেনে নিয়ে গেলে কেমন হবে, আবার যে আসলে টান দেয়, এগুলো চিন্তা করতেছে। অনেক কিছু চিন্তা করতে করতে সে বড়শিটাকে টেনে নিল, হারিকেন সহ নিয়ে যে ওই মাটিতে মানে ওই ইসে উঠলো না, ওই যে মাথার থেকে নেমে মাটিতে উঠলো, উঠে যে একটু দূরে বড়শিটা রাখলো, রেখে সে হাঁটা দিল আর কি, মানে তার যেই ছিপটা রেখে সে হারিকেনটা নিয়ে হাঁটা দিল। ওই সামনে দেখছে একটা ঝোপ, ওই ঝোপের এখন ওখানে চলে যাবে, জল বিয়োগ করে আবার আসবে। তো এই চিন্তা করে সে ঝোপের কাছে গিয়ে হারিকেনটা ঝোপের পাশে রেখে সে চলে গেল ঝোপের আড়ালে। তো গিয়ে সে তার মতো কাজ সেরে আসছে, এসে হারিকেনটা নিচ্ছে, তাড়াতাড়ি আবার চলে গেল। তো গিয়ে যেখানে ছিপ রাখছে ওখানে ছিপ নাই। তো এটা দেখে তো তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো, ছিপ কই গেছে, ছিপ কি বড় কোনো মাছ টান দিয়ে নিয়ে গেছে সুতা সহ, মানে অনেকখানি সুতা তো সে ছেড়েই আসছে এখানে এই পর্যন্ত। তো সে মানে একেবারে আটকায় উঠে সে তাড়াতাড়ি গেছে, সামনে থেকে ছিপ নাই, হারিকেন উঁচা করে ধরে সামনের দিকে হাঁটা দিল। এর মধ্যে দেখতেছে যে কুয়াশা বেড়ে গেছে, কুয়াশা বেশ খানিকটা বেড়ে গেছে, মানে হারিকেনের আলো সামনে যে মনে হচ্ছে কুয়াশা সেটা জ্বালাই দিতেছে, মানে কুয়াশার মধ্যে জ্বলে উঠতেছে এরকম, মানে হারিকেনের আলোটা মানে মনে হচ্ছে কুয়াশাটাকে লাল করে ফেলতেছে সামনে। তো বেশ খানিকটা সামনে গিয়ে সে দেখলো ওই মাচানো এখানে মনে হচ্ছে কেউ যেন বসে আছে, হাতে ছিপ। তো সে চিন্তা করলো আরে এটা কি মানে আমার মামু এসে পড়ছে নাকি। তো ডাকলো মামু, তো মনে করছে তার মামা নাকি, তো কোনো উত্তর নাই। তো সে মনে করলো যে মামাই মনে হয়, এবং হারিকেনটা সামনে ধরে আরো যখন কাছে আসছে মোটামুটি একটু কুয়াশা ভেদ করে, তো তখন তার কাছে মনে হচ্ছে মামাই তো, এইরকম শার্ট তো মামারই পরা দেখছে, কিন্তু একটা শাল পরা, মামা মাথার উপরে শালটা পেঁচায় রাখছে, মনে ঠান্ডা দেখে মনে হয় মামা বা শাল দিয়ে আসছে। তো সে কাছে আস্তে আস্তে সে তো মানে বুঝছেই তার মামা। তো সে আয়সা বলতেছে মামু কি অবস্থা, তুমি কই ছিলে আর তুমি এখানে আয়সা পড়লা, এই সে। তো দেখে যে কোনো কথা বলতেছে না, এবং হাতের মধ্যে সেই ছিপ ধরা সুতা পড়ে রয়েছে এখানে। তো সে উঠে গেল মাচানে উঠে হেঁটে মামার পিছে চলে আসছে। আমার থেকে মামা কোনো কথা বলেন না, সে বলছে কি ব্যাপার মামু, কথা কো না কেন, রাগ করছে না আমি একা আসছি, এগুলো বলতেছে। তো দেখা যায় মামা কোনো উত্তর দেয় না। তো সে চিন্তা করলো আরে এরকম কেন, মামাকে আসলেই রাগ করছে। তো সে বলতে মামু বইলা সে কাঁধের মধ্যে হাত দিছে। কাঁধের মধ্যে হাত দেওয়ার পর তার কাছে মনে হলো যে মামার শরীরটা খুব বেশি ঠান্ডা, বেশি রকমের ঠান্ডা, মানে শার্ট পরা। মামা আবার গায়ে কিন্তু কোনো জ্যাকেট নাই, তার গায়ে কিন্তু একটা জ্যাকেট আছে, মামার গায়ে কোনো জ্যাকেট নাই, একটা শাল, কিন্তু শালটা যে পড়ছে ঘাড় পর্যন্ত পেঁচায় আসছে, ঘাড়ের উপর যে মাথাটা পুরো ঢাকা, আর মানে হাতের এখানে মানে নর্মাল শার্ট পরা। এই শার্টটা মনে সে দেখছে তার মামার গায়ে। তো সে যখন হাত দিছে ওটা বেশি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা মামার শরীর। কি ব্যাপার, এটা কি এই ঠান্ডার জন্য হয়েছে? দেখলো তার মামা আস্তে করে তার দিকে ঘাড় ঘুরাইলো, মানে ভয়ে মনোয়ারের আত্মা ঠ্যাক করে উড়ে গেছে, কারণ মামা যে ঘাড় ঘুরাইছে, মামা মনে হলো তার শরীরটা সামনের দিকে আছে, মাথাটা কমপ্লিটলি ঘুরে গেছে শাল সহ তার দিকে, পুরা 360 মাথা তার দিকে ঘুরে গেছে, এবং ওই শালের ভিতরে কোনো চোখ মুখ কিচ্ছু নাই, অন্ধকার, মনে হচ্ছে বাতাসের উপর দিয়ে কেউ শালটা পরায় রাখছে, মানে চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার মাথার মতো শেপে হয়ে আছে, কিন্তু চোখ মুখ কিচ্ছু নাই, ভিতরে অন্ধকার। মনোয়ার ভয়ের চোটে এক লাফ দিয়ে 2 ফিট পিছনে চলে আসছে, মানে ওই মাচানের ঘোড়ায়। এই সময় সে দেখলো পানির মধ্যে একটা শব্দ হলো, বুম করে একটা শব্দ, মনে হলো যে পানির মধ্যে বাবল যদি বড় একটা উঠে সেরকম। আর খুবই আশ্চর্যজনক ভাবে তার মামার যে এই যে শাল এবং ড্রেসটা মনে হলো কাপড়ের মতো, মানে ভিতরে কিছু না থাকলে যেরকম হয়, মানে একটা কাপড় যদি পানি পড়ে যায় যাকে অদৃশ্য, মানে একটা মানুষ যদি কাপড়ের ভিতর থেকে অদৃশ্য হয়ে যায় যেরকম, সেরকম কাপড়টা ঠাস করে পানিতে পড়ে গেল এরকম ওই মাচানের থেকে সামনের দিকে, মানে মনে হলো যে একটা কাপড় ছিল, কাপড়টাকে কেউ ফেলে দিছে সামনে।
তো মনোয়ার মানে ভয়ে 2 সেকেন্ড চিন্তা করতে পারে না কি হবে, এবং ওই যে কাপড়টা ওখানে পড়ছে, তারপর সে শব্দ পেল ভ্রুশ করে পানির, এবং মনে হলো একটা পানির স্তম্ভর মতো উঠলো পানির থেকে, এবং সেই স্তম্ভটা মানুষের মতো, মানে একটা পিলারের টাইপের, পানির পিলারের মতো একটা মানুষের মতো, এবং মনে হলো যে সেখানেই মানে চোখ আছে সেই পিলারের মধ্যে থেকে, এবং সে পানিটা ছুটে তার দিকে আসলো। তো ওই সময় আর মনোয়ার দাঁড়ায় থাকতে পারেনি, তার ভয়টা এত লাগছে সে ঘুরে দৌড় দিছে ওখান থেকে, দৌড় দিল, এবং সেই পানিটা ছিটকা এসে তার গায়ের মধ্যে বেশ খানিকটা পড়লো, তার তার জ্যাকেট এবং তার প্যান্টের কাছে অনেকটাই ভিজে গেল, পানির অংশ ছিটকে পড়ছে। তো মনোয়ার তার কিছু মানে নেওয়ার কথা চিন্তা করে, বালতি টালতি কিছু না, সে দৌড় ওখান থেকে, তার হাতের হারিকেনটা শুধু ধরা আছে, সে দৌড়াচ্ছে, হারিকেন এদিক ওদিক করতেছে। তার কাছে কেন জানি মনে হইতেছে তার পিছনে পানি, মানে মানে বেশ খানিকটা পানি যদি ছপ করে আসে, এরকম পানির মতো শব্দ হইতেছে, যে পানি আলাপ মানে পানি লাগানো পা দিয়ে যদি কেউ ছপ করে মাটিতে ফেলে সেরকম শব্দ হচ্ছে। মনোয়ার তো দৌড়াইতে মানে একদম মানে তার জান শেষ, সে একদম চলে আসে এক পর্যায়ে তাদের ওই বিল্ডিং এর কাছে হারিকেন নিয়ে, এবং সে যখন আলটিমেটলি বিল্ডিং এর দরজার কাছে আসছে, তার হারিকেনটা ঘুরে বাড়ি খেলো পাশের দেয়ালের সাথে, বাড়ি খেয়ে চিমনি ভেঙে হারিকেন নিভে গেল, মানে হারিকেনের মানে আলো টালো সব নিভে গেছে পুরো ঝিস করে। তো সে ওই মানে নিভা হারিকেন নিয়েই দৌড়াইতেছে, এবং কেরোসিনের গন্ধ, মানে সে ভাগ্য ভালো যে আগুন ধরে যায়নি। সে দৌড়ায় উঠে সিঁড়িতে উঠছে, সিঁড়িতে উঠে তার কাছে মনে হইতেছে বিভীষিকা, চারিপাশে অন্ধকার, চারিপাশে মানে কোন মনে হচ্ছে যে কেউ ছুটে আসবে ভিতর থেকে, আর পিছনে সে শব্দটা আর নাই। তো মনোয়ার প্রচন্ড ভয় পেতেছে, একদম ভয়ে তার মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে। সে দৌড়ানো শুরু করলো সিঁড়িতে উপরের দিকে, ধপ 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 শব্দ হইতেছে, এটাতে আরো ভয় লাগতেছে, অন্ধকারের মধ্যে সিঁড়িতে ধপধপ হইতেছে, এবং উপরে তো খালি। তো এরকম উঠে সে 3 তলা 4 তলা পর্যন্ত উঠে সে মনে হচ্ছে দম নিতে পারতেছে না, তো এক জায়গায় সে বসে পড়লো, বসে পড়ে কিছুক্ষণ হা করে শ্বাস নিতেছে, আর তার মনে হইতেছে যে তাকে কেউ সিঁড়ি দিয়ে এসে উঠে ধরবে। যাই হোক, এরকম কিছু ঘটে নাই, বেশ কিছুক্ষণ বসে থেকে সে যখন একটু শ্বাস নিতে পারছে, সে তাড়াতাড়ি উঠে বাকি ওই 2টা ফ্লোর উঠে ওই রুমে চলে আসে। সে দরজা খুললো, দৌড়ে আসে, দেখলো যে ঘরে কেউ নাই, ঘর ফাঁকা, মানে তার মামা নাই, আসে নাই এখনো। সে ভয়ে ওই হারিকেনটা কিন্তু সে দরজার বাইরেই রাখছে, ওই নিভানো হারিকেন যেটা ভাঙা, চিমনি টিমনি ভেঙে গেছে। তো দরজার মধ্যে ঢুকে সে তাড়াতাড়ি বাথরুমে গেল, মুখে পানি দিল, হাত ধুলো, হাত দিয়ে ভয়ে সে বুঝতে পারতেছে তার জ্যাকেট ভিজা পানি দিয়ে, এবং তার জানি কেমন লাগতেছে যে এই পানিটা তো স্বাভাবিকভাবে আসে নাই। জ্যাকেটটা খুলে ফেললো, সে এক পাশে মানে ওই যেখানে তার মামার একটা ছোট ওয়ার্ড্রপের মতো ছিল, এটার পাশে ফেলে দিল সে জ্যাকেটটা, কারণ তার কাছে মনে হচ্ছে যে এইটা তো স্বাভাবিক কোনো পানি না, যে পানি লাগছে, মনে হচ্ছে পানি একটা মানুষের মতো শেপ নিয়ে এসে তার গায়ের উপর চিটকায় পড়ছে এরকম। তো ফেলে দিয়ে সে কি করবে, তো প্যান্টের পায়ের কাছেও ভিজে গেছে, ওইটা নিয়ে তার খেয়াল নাই। সে চুপচাপ তার স্যান্ডেল খুলে রাখছে, করে চোখের মধ্যে উঠে গায়ের মধ্যে মোটা কাঁথা ছিল, এটা দিয়ে চুপচাপ শুয়ে আছে, লাইট জ্বালানো। সে চিন্তা করতেছে যে ঘুমায় যাবে, সে ভয়ে ঘুমায় যাবে এরকম। তো মামা তো নাই, খাওয়া দাওয়া কিছু হয়নি, মামা আসে নাই, সে চিন্তা মামা কই গেল। তো এরকম চিন্তা করতে করতে এক সময় সে আসলে ঘুমায় গেছে, কারণ অনেক ক্লান্ত ছিল, ভয় পাইছে এর মধ্যে। তো হঠাৎ করে তার ঘুম ভাঙছে, তখন সে ঘুম থেকে মানে চোখ মেলে তাকায় দেখতেছে ঘর অন্ধকার, মানে ঘর একেবারে অন্ধকার। আর ওই যে তাদের জানলাটা আছে যে মামার চোখের মাথার কাছে, ওই জানলা থেকে পর্দাটা সরানো, এবং সেখান থেকে আলো আসতেছে, জানলা কিন্তু লাগানো, মানে কাছে দিয়ে দেওয়া, আলো আসতেছে। আলোটা খানিকটা এসে পড়ছে বাথরুমের দরজায়, আর খানিকটা পড়ছে মামার খাটের কর্নার দিয়ে ফ্লোরে, তার খাটের মানে এখানেও কিছুটা আছে আর কি চোখের কাছে। তো সে দেখতেছে যে মানে আলো আধারি এরকম। তো সে চিন্তা করলো যে আমি তো লাইটটা জ্বালায় শুয়েছি, লাইটটা নিভাই লোকে, ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু ঘর মানে পুরা নিস্তব্ধ। এটা যখন ভাবতেছে, সে হঠাৎ করে শব্দ পেল ওই বাথরুমের দরজাটা খুলে যাচ্ছে। তো মনোয়ার প্রচন্ড ভয় পেয়েছে যে বাথরুমের দরজা খুলতেছে কেমনে, কে মামা কি ঘরে আসছে, উনি কি বাথরুমে গেছিল। তো এটা আবার একটু স্বাভাবিক চিন্তার মধ্যে আছে ভয়ের থেকে। এক সময় দেখলো যে বাথরুমের দরজাটা বেশ খুলে গেল, কিন্তু খুললে এমন ভাবে কোনো মানুষ টেনে খুলে বেরোলে যেরকম সেরকম না, মানে বাতাসে খুলে গেলে যেরকম হয় কাইন্ড অফ সেইভাবে। দরজাটা হা হয়ে আছে, ভিতরে অন্ধকার। হঠাৎ করে সে দেখলো ওই দরজার ভেতর থেকে একটা অস্পষ্ট কালো অবয়ব বেরোলো, অস্পষ্ট মানে মনে হচ্ছে ভারী কালো অবয়ব, এবং সেটা বের হয়ে একেবারে ওই যে চাঁদের আলো এসে পড়ছে ফাঁকা জায়গাটা, সেইখানে এসে দাঁড়াইছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে চাঁদের আলো এবং এই ফ্লোরের মাঝখানে একটা কালো অবয়ব দাঁড়ানো, এনার্জি, এবং ওটা সামনের দিকে আসা শুরু করছে, হেঁটে হেঁটে মনোয়ারের দিক। মনোয়ারের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, সে কি করবে বুঝতে পারতেছে না, ভয়ে সে থরথর করে কাঁপতেছে। কিন্তু ওই যে অবয়বটা আস্তে আস্তে তার দিকে এগোয় আসতেছে একদম কাছে,
মানে তার থেকে 3 ফিটের মতো দূরত্বে মনে হয়, এবং তার কাছে কেন জানি মনে হলো সে একটা এনার্জির মানে টের পাচ্ছে, মানে কিছু যে একটা আছে ওইখানে সেটা টের পাচ্ছে, একটা অস্তিত্ব এরকম, মানে কোনো একটা বিং যদি থাকে সেইটার যে একটা অস্তিত্ব, মানে এটা কোনো মানুষ বা যে কোনো জিনিস, মানে যে কোনো একটা লিভিং থিং এর যদি, মানে কোনো একটা জীবন্ত জিনিস যদি তার থেকে সামনে দাঁড়ায় থাকে অন্ধকারে, সেরকম মনে হচ্ছে সে আসলে এখন কি করে বুঝতে, সে জ্ঞান হারায় ফেলবে এরকম। আর মনোয়ার আসলে এত প্র্যাকটিসিং মানুষ ছিল না যে মানে দোয়া দুরুদ পড়ে ফেলবে এরকম, কেন জানি তার মনে দোয়া দুরুদ আসতেছিল না এরকম খুব কাছে, কিন্তু তার মনে হইতেছিল যে সে ওই গ্রামে শুনছানোর সময় যে ভূত প্রেত দেওয়া এরকম আসে মাছ ধরতে গেলে, এরকম কিছু হয়তো তার সামনে আসছে। তো একদম যখন সামনে চলে আসে মনোয়ারের মানে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা, মানে সে মনে হচ্ছে সে নার্ভাস ব্রেকডাউন করবে। এই সময় তাদের রুমের দরজাটা খুলে গেল, মানে তার যে রুমের দরজাটা ক্যাচ করে খুললো, এবং মনে হয় তার মামা আসছে। মানে ওই সময় তারও মনে হলো, 1 সেকেন্ডে মনে হলো যে মানে অন্যরকম একটা পরিবর্তন আসলো তার ভিতরে, সে মানে মুখ দিয়ে চিৎকার করে উঠবে মা বলে। তো এই সময় দরজাটা খুললো এবং রুমের মধ্যে মনে হলো সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো, তাদের যে লাইটটা নিভানো ছিল লাইটটা মনে জ্বালায় দিল কেউ এরকম। 1 সেকেন্ডের মধ্যে তার গায়ের মধ্যে ভস করে মনে হলো 1 বালতি পানি মারলো কেউ, 1 বালতি পানি তার গায়ের মধ্যে মারছে এরকম। এবং পানিটা কেমন গন্ধ, পানিটা না মানে খুব সুন্দর, মানে নর্মাল পানি না, মানে হচ্ছে গন্ধ টাইপের পানি। এবং সে তাকায় দেখলো তার মামা ঘরের মধ্যে ঢুকছে, এরকম তাকায় আছে তার দিকে, তাকায় বলতে তোর কি হয়েছে? তো সে করে আর শব্দ করতে পারতেছে না, মনে হচ্ছে গলা দিয়ে করে শব্দ বেরিয়েছে। তোর মামা দৌড় দিয়ে আসলে সে তার হাত ধরলো, ধরার পরে মা বলছে তুই ভিজছস কেমনে এরকম, আর গন্ধ কেন পানির মধ্যে? তো তার মামা এরকম তাকে ধরে, মানে তার মামা এমনি দোয়া দরুদ পড়তেছিল যে কি ব্যাপার। মনোয়ার তো অনেকক্ষণ শব্দ করতে পারে না, করতে করতে সে সেন্স হারাইছে। তো যখন নাকি তার সেন্স ফিরছে সে দেখছে যে সে শুয়ে আছে, তার মানে শরীর ভিজা না মোছা। তো তার মামা তাকায় আছে তার দিকে খুব মানে হয়ে চিন্তিত ভাবে, বলছে তোর কি হয়েছে, কি হয়েছে, তুই ঠিক আছিস নি? তো দেখে তার দেখতেছে যে তার শরীরে টেম্পারেচার বেশি। তার মা বলছে তোর জ্বর আইছে কেমনে, দাঁড়া। তো তার মামা দেখা গেছে তার হাতের মধ্যে খাবারের প্যাকেট ছিল। তো তার মামা এসে তাকে মানে বললো যে তুই খেয়ে নে আগে, তারপর ওষুধ খা। সে বলছে না। তো কি হয়েছে, তুই এই পানি তোর গাইতে হয়েছে, গন্ধ কেন, কই এনে বড়শি রাখছিলাম, ছিপ রাখছিলাম কই? তখন মনোয়ার আস্তে আস্তে বলা শুরু করে কি হয়েছে মামারে পুরা ঘটনা। তো তার মামা তখন একদম চুপ হয়ে যায়, আর কিছু বলে না। তো বলে যে আগে তুই পরিষ্কার হ। তার মামা ওখানে দাঁড়ায় থাকলো, একদম পরিষ্কার হওয়ার জন্য দাঁড়ায় থাকলো। তারে বলে তোর মুছাই টুসাই দিছি, কিন্তু তুই আরো ভালো মতো পরিষ্কার হ। তো মনোয়ার তো ভয়ে কাঁপতেছিল এবং তার ঠান্ডা লাগতেছে, প্রচন্ড শীত লাগতেছে। এই অবস্থায় সে পরিষ্কার হয়ে তার মামা তারা দাঁড়ায় দিল, মামা আবার মোচাই দিল মাথাটা। তারপর খাবার দিল, জোর করে মামা খাওয়াইলো, তারা বসায়। তার মামা ওই যে প্যাকেট খাবার নিয়ে আসছিল, বিরিয়ানি টিরানি, এগুলো খাওয়াইলো। খাওয়ানোর পরে মোস্তাকরে প্যারাসিটামল আর কি এগুলো খাওয়াইলো। খাওয়ার পরে বলতেছে যে কি হয়েছে, তুই ভয় পাইছস? হ্যাঁ। তো তার মা বলে কি এইখানে তোর আমি কইতে ভুলে গেছি, এই জায়গায় তুই এরকম রাত্রেবেলা যাওয়ার ঠিক হয়নি। আমি তো আসলে একটা আমার জরুরি কাজের ডাক পড়ছিল, আমার চলে যেতেছে, আমার একজন ডাকতে আসছিল এখানে। আমাদের ওইখানে একটা ছাদ ঢালাই হওয়ার কথা ছিল না, কিন্তু ওইটা ঢালাই হবে, তা আমার নিয়ে গেছিল। তো ওইটা ওইদিকে আরো দূরে। তা আমি ভাবছি মনে করে এটা শেষ হইব, শেষ হলে আমি আইসা বড় মাইসা তোরে নিয়ে খাওন কিনে আনু। কিন্তু মানে কি হলো, আমি তো এগুলো রেখে গেছি মাছের, তা আমি তো জানি না তুই একা একা যাবি গা, ওই জায়গা ভালো না এখানে। এই তোরে আমি আগে বলতে ভুলে গেছি, বলা উচিত ছিল। এইসব খাল বিল এইসব জায়গা অনেক অনেক খারাপ জিনিস আছে, পিচাস আছে। মানুষজন বলে যে পিচাস চলাফেরা করে, মানে ওনাদের ভাষায় পিচাস, যেটা পিশাচ বলি আমরা, যে পিচাস আছে। এবং মানুষ এরকম দেখা যায় তোর গায়ে এই যে পানি, নোংরা পানি কোত্থেকে আইসে কে জানে, এই পানি তো এই ড্রামের ন, ড্রামের পানি তো এটি ন, এই কোত্থেকে আইসে। তো যাই হোক, মনোয়ার রে তখন তার মামা দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেয়, বলে তুই থাক, সকালবেলা দেখি তোরে কি করা যায়। তো পরদিন দিনের বেলা দেখে মনোয়ারের জ্বর তখনও নামে নাই। তো মামা তাকে ওখান থেকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখানকার একটা হসপিটাল ছিল, ওই হসপিটাল নিয়ে যায় দূরে। তো দেখায় ডাক্তারকে বলে যে আমার ভাগনা ভয় পাইছে রাত্রেবেলা। তো বলে যে ডাক্তার জিজ্ঞেস করে কেমনে। তো ডাক্তার সাহেব আবার খুব মানে হাসি খুশি মানুষ ছিল এবং ইয়াং। তিনি এগুলা ঘটনা শুনে বেশ মজা পান। তিনি শুনলেন, শুনে বললেন যে আরে এই জায়গাগুলো নিয়ে তো বদনাম আছে এমনি, আপনি জানেন না, ভূত প্রেতের ভয় পায় মানুষ। আমি তো এগুলো আসলে অবিশ্বাস করি তা না, এখন এইখানে তো লজিক্যালি বলতে পারি না, বাট আসলেই অনেক অনেক কিছু দেখে। বাইকনার এরকম একা রেখে যাওয়া ঠিক হয় না, আপনার একা রেখেন না। ডাক্তার ওই প্যারাসিটামলই দেয়, বলে যে জ্বর কমে যাবে আস্তে ধীরে, খাওয়া দাওয়া করান ঠিক মতো, আর আপনি থাকেন সাথে, ভয় পায় না জানি ভাইগনা। যাই হোক, মনোয়ার ওখানে তার মামার সাথে আরো কয়েকদিন থাকে এবং তার ভর্তি হয়ে যায় এর মধ্যে। তো তারপরে সে বাড়ি যায়, বাড়ি এসে পরে আবার সে তার ওই পলিটেকনিক্যাল স্কুলের যে হোস্টেল ওইখানেই থাকে।
তো সে আর মামার ওইখানে এরপর ওইভাবে যায় নাই, দিনের বেলা গেছিল, মামার সাথে দেখা টাকা করছে অন্য সময়। কিন্তু সে মনোয়ার বলছে যে ওই যে ওই নদী ওইখানে আরো মানুষও নাকি ভয় পাইছে। সে আরো মামার পরিচিত মানুষের কাছ থেকে অনেক স্টোরি শুনছে এখানকার, তো কোনো এক সময় সে শেয়ার করবে দুই একটা আমাকে বলছে। তো এই ছিল মনোয়ারের নিজের ভয় পাওয়ার ঘটনা, এবং বলছে যে ওইখানে যে ঘটনা ঘটে এইটা বা ঘটতো আর কি, এখন তো অনেক বছর আগে ঘটতো, এইটা একদম শিওর, কারণ সে যাদের কাছে শুনছে তারাও একদম তাকে একদম তাদের নিজের এক্সপিরিয়েন্স বলছে। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি আজকের এই ভয়ানক ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এরকম ভয়ানক ঘটনা শুনতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে নতুন নতুন পর্ব আপনাদের কাছে এনে উপহার দেই। অতএব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। প্রতিনিয়ত এরকম ঘটনা পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।